কি অবস্থা? কেমন আছো তোমরা? তোমাদের সাথে ক্লাস না নিলে ভাল লাগে না, বুঝছো? একদিন ক্লাস নিতে না পারলে মনে হয় যে কতদিন দেখি না তোমায়। তো সবাই চলে আসো, আজকে আমরা সালোক সংশ্লেষণ শুরু করব। দুর্দান্ত একটা টপিক। আপনাকে কতদিন দেখি না, আমাকে তো প্রতিদিনই দেখা যায়, বায়োমিশন গ্রুপে তো প্রতিদিনই দেখা যায়। তো ইদানিং যদিও নতুন করে কোনো ভিডিও টিডিও বানাইতে পারি নাই, পুরাতন ভিডিও গুলাই চালাই দিছি কাইটা কাইটা। তো আজকে আলহামদুলিল্লাহ শরীর ভালো। আজকে তোমাদের সাথে থাকবো। ভাইয়া সুস্থ কি এখন? মনে তো হচ্ছে সুস্থ, এখন জানি না রাতে কি হয়। তোমরা কি ভালো আছো? এখন প্রিমিয়াম সাবজেক্ট, দা প্রিমিয়াম সাবজেক্টের টিচারদের কি অসুস্থ হয়ে ঘরে পড়ে থাকলে চলে বলো? ক্লাস নিতে তো হবেই, তাই না? আফটার অল বায়োলজি হচ্ছে দা প্রিমিয়াম সাবজেক্ট। তো দা প্রিমিয়াম সাবজেক্টের টিচারদের কি কিন্তু অসুস্থ হয়ে ঘরে পড়ে থাকলে, ক্লাস না নিয়ে থাকলে তো মানায় না, তাই না? এই জন্য ক্লাস নিতে চলে আসলাম। ওকে, তো আমরা আজকে পড়তে যাচ্ছি কোনটা? সালোক সংশ্লেষণ। তো আমি আগেই বলছি যে ক্লাসের মধ্যে এত বর্ণনা, এত গল্প টল্প কম হবে, সো আমি ডিরেক্টলি ক্লাসে ঢুকবো। ওকে, শুক্রবারের ক্লাস মানেই হচ্ছে ডাইরেক্ট পড়া। তো সালোক সংশ্লেষণ পড়তে গেলে আমাদের সবার আগে যে কাজটা করতে হবে, সালোক সংশ্লেষণের যে বিক্রিয়াটা, সেই বিক্রিয়াটা আমাদেরকে সবার আগে জানতে হবে। হ্যাঁ, বিক্রিয়াটা সবার আগে জানতে হবে। বিক্রিয়ার মধ্যে সবার প্রথমে আমরা শুরু করব কাকে দিয়ে? কার্বন ডাইঅক্সাইড দিয়ে। দিস ইজ কার্বন ডাইঅক্সাইড। আমরা এই সালোক সংশ্লেষণটাকে যত ডিটেলসে, যত ভেঙে ভিতরে প্রবেশ করা যায় সেটা আমরা সর্বোচ্চ চেষ্টা করব। ওকে, তো এই হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। তো কার্বন ডাইঅক্সাইড সালোক সংশ্লেষণ, প্রথম কথা তো সালোক সংশ্লেষণ কাদের হয়? অবভিয়াসলি এটা প্ল্যান্টস এর হবে, রাইট? এটা তো আর এনিমেলস এর হবে না। তো এটা প্ল্যান্টস হবে, নট অনলি লাইক প্ল্যান্টস। এটা হচ্ছে কিছু অর্গানিজম আছে যাদেরকে আমরা প্ল্যান্ট বলি, বাট আসলে তারা প্ল্যান্ট না। যেমন হচ্ছে শৈবাল, অনেক শৈবাল। এরা কিন্তু শৈবাল কিন্তু আসলে সরাসরি কিন্তু উদ্ভিদের অন্তর্ভুক্ত না। শৈবাল কিন্তু উদ্ভিদ রাজ্যের মধ্যে পড়ে না, প্ল্যান্টি রাজ্যের মধ্যে পড়ে না। ওটা কিন্তু, ওদের কিন্তু আলাদা রাজ্য আছে, প্রোটিস্টা রাজ্যের মধ্যে বেসিক্যালি তারা পড়ে। হ্যাঁ, তারপরে তো ওরা কিন্তু সালোক সংশ্লেষণ করে না, মানে করে, অনেক আছে করে। তেমনি ধরো ব্যাকটেরিয়া, ওটা তো রাজ্যই আলাদা, মনের রাজ্য। তো ব্যাকটেরিয়ার মধ্যেও কিন্তু ব্যাকটেরিওফিল নামের রঞ্জক পাওয়া যায়, তারাও কিন্তু সালোক সংশ্লেষণ করে। যেমন নীলাভ সবুজ শৈবাল বা নীলাভ সায়ানো ব্যাকটেরিয়া যেটাকে আমরা বলি। হ্যাঁ, তো সেই সায়ানো ব্যাকটেরিয়া কিন্তু ওরা কিন্তু সালোক সংশ্লেষণ করে। তো সালোক সংশ্লেষণ বললে যে শুধুমাত্র আমরা গাছের কথা উল্লেখ করব তা না, গাছের সাথে সাথে শৈবালও পারবে, ব্যাকটেরিয়াও পারবে। হ্যাঁ, তো কার্বন ডাইঅক্সাইড এরা উদ্ভিদ এটা গ্রহণ করবে। কোথা থেকে গ্রহণ করবে? বায়ুমণ্ডল থেকে গ্রহণ করবে। এখন কি তোমরা বুঝতে পারতেছো কেন পত্ররন্ধ্রটা আমরা আগে পড়ছি? পত্ররন্ধ্র পাঠটা আমাদের কেন দরকার ছিল? কারণ পত্ররন্ধ্র না হইলে এই কার্বন ডাইঅক্সাইডটা কিভাবে ঢুকবে? আমি কিন্তু অলরেডি বায়োমিশন যে আমাদের, সরি বায়োমিশন না, সাইকেল 2 আমাদের যে ফেসবুক গ্রুপটা আছে, সেই ফেসবুক গ্রুপের মধ্যে কিন্তু অলরেডি আমি পোস্ট করে দিছি। অলরেডি কিন্তু আমি আমি যে গাছটা মানে গাছের মধ্যে যে পলিথিন দিয়ে ঘিরে দিছিলাম, ওটার কতটুকু পানি বের হয়েছে এটা কিন্তু অলরেডি পোস্ট করছি। দেখো সাইকেল 2 এর গ্রুপের মধ্যে গেলে কিন্তু তোমরা পাবা যে কতটুকু পানি বাষ্পীভূত হয়ে বের হয়েছে প্রশোধনের মাধ্যমে। তো ওই যে পত্ররন্ধ্রটা ছিল বলে এগুলো হয়েছে। তো পত্ররন্ধ্র দিয়ে এই কার্বন ডাইঅক্সাইডটা উদ্ভিদ নিতে পারে। ওকে, আবার রাত্রেবেলা সে শ্বসন করলে কিন্তু পত্ররন্ধ্র দিয়ে কার্বন ডাইঅক্সাইডটা কিন্তু সে ত্যাগ করে। তাহলে কার্বন ডাইঅক্সাইড লাগবে। এবং মাটি থেকে, মাটি থেকে কি শোষণ করবে? মাটি থেকে সে পানি শোষণ করবে। কার মাধ্যমে? মূল রোমের মাধ্যমে। তাহলে পানি শোষণ করে কিসের মাধ্যমে? মূল রোমের মাধ্যমে। ভুলে গেলে কিন্তু চলবে না, মূল রোমের মাধ্যমে সে কি শোষণ করবে? পানি শোষণ করবে। ওকে, খনিজ লবণ পরিশোষণ পড়াইছেন, পড়াবেন না? আরে বাবা, নতুন নাকি তুমি? খনিজ লবণ পরিশোষণ একদম শেষে পড়াবো, আগে একদিন বলে দিছি কথা। তো এই হচ্ছে কথাবার্তা। তাহলে কার্বন ডাইঅক্সাইড আর পানি, পানি নিবে মূল থেকে, কার্বন ডাইঅক্সাইড নিবে হচ্ছে বায়ুমণ্ডল থেকে। আচ্ছা, পরিমাণটা কত? কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ হচ্ছে 6 অণু কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ হচ্ছে 6। তাহলে 6 মোল কার্বন ডাইঅক্সাইড বা 6 অণু কার্বন ডাইঅক্সাইড। আর পানির পরিমাণ হচ্ছে 12। পানির পরিমাণ হচ্ছে 12। কত? 12। 12 অণু বা 12 মোল বলতে পারো পানি গ্রহণ করবে। কোথা থেকে গ্রহণ করবে? মাটি থেকে। তাহলে নিচে লিখে দিই, মাটি থেকে। মাটি থেকে, মাটি
থেকে। অনেক বেসিক আছে, এগুলো বুঝতে হবে। আজকে পুরোপুরি বেসিক নিয়ে কথাবার্তা হবে। আর এটা হচ্ছে বায়ুমণ্ডল থেকে, বায়ুমণ্ডল, এটা হচ্ছে বায়ুমণ্ডল থেকে। আজকের এই পুরো ক্লাসে বেসিক নিয়ে কথাবার্তা হবে। আজকে কিন্তু আমি ভিতরে ওই চক্রীয় ফটোফসফোরিলেশন, অচক্রীয় ফটোফসফোরিলেশন, সিথি চক্র, C4 চক্র, ক্র্যাম প্রক্রিয়া, তারপরে হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, এগুলোর মধ্যে আমি ঢুকবোই না। আজকে একদম পিওর বেসিক, আজকে একদম পিওর বেসিক নিয়ে কথাবার্তা হবে। বুঝতে পারছো? পিওর বেসিক যেটাকে বলে। ওকে, তারপরে বিক্রিয়াটা এখন সামনের দিকে, আমি এটা এখন বিক্রিয়া হবে উদ্ভিদে, এটা এখন বিক্রিয়া হবে উদ্ভিদ। তাহলে কি কথাটা আমরা এভাবে বলতে পারি যে শারীরবৃত্তীয় প্রক্রিয়া। এখন প্রশ্ন আসতে পারে ভাই হোয়াট ইজ শারীরবৃত্তীয় প্রক্রিয়া? শারীরবৃত্তীয় প্রক্রিয়া মানে শারীরবৃত্তীয়, শরীরের ভিতরে যে প্রক্রিয়া হয় এটাকে শারীরবৃত্তীয় প্রক্রিয়া বলে। তো যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় উদ্ভিদ বায়ুমণ্ডল থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ এবং মাটি থেকে কোষিক জালিকা, কোষিক পানি গ্রহণ করে সূর্যালোকের উপস্থিতিতে, পাতার ক্লোরোফিলের সহযোগিতায়, তাহলে আরো নতুন দুটো অ্যাড হলো, সূর্যালোকের উপস্থিতিতে এবং পাতার ক্লোরোফিলের সহযোগিতা। তাহলে এখানে নতুন কথাটা অ্যাড হচ্ছে সূর্যালোক, বা এটাকে আমরা ফোটন বলতে পারি। সূর্যালোকের উপস্থিতিতে, সূর্যালোক থাকতে হবে, সূর্যালোক থাকতে হবে, সূর্যালোকের উপস্থিতিতে, সূর্যালোকের উপস্থিতিতে। কেন সূর্যালোকের উপস্থিতিতে? কারণ আমরা জানি বিজ্ঞানী ব্ল্যাকম্যান সালোক সংশ্লেষণটাকে দুইটা ভাগে ভাগ করছেন। বিজ্ঞানী ব্ল্যাকম্যান সালোক সংশ্লেষণটাকে কটা ভাগে ভাগ করছেন? দুইটা ভাগে ভাগ করছেন, আলোক নির্ভর পর্যায়ে, আলোক নিরপেক্ষ পর্যায়ে। বলছিলাম এগুলোর কথা, তোমাদের কি মনে আছে? প্রথম ক্লাস যারা করছো তাদের কি তোমাদের এগুলো মনে আছে? এই যে এই যে এখানে বলছিলাম যে আলোক নির্ভর একটা পর্যায়ে থাকবে, আলোক নিরপেক্ষ একটা পর্যায়ে থাকবে। আলোক নির্ভর পর্যায়ে আমার সানলাইট লাগবে, এখান থেকে কিন্তু আমি কি তৈরি করবো? এটিপি এর এনডিপি H2 তৈরি করব। আর সেটাকে ব্যবহার করে আমি কার্বন কি বিজারণ করবো হচ্ছে আলোক নিরপেক্ষ অধ্যায় বা অন্ধকার পর্যায়ে, অন্ধকার অধ্যায়। এটা কিন্তু অলরেডি আমরা কিন্তু বলছি। হ্যাঁ, একটু দাঁড়াও, ক্যামেরা বেঁকে গেছে, প্রচুর বেঁকে গেছে ক্যামেরা। তো আলোক নিরপেক্ষ পর্যায়ে, আলোক নির্ভর পর্যায়ে নিয়ে আমরা কথা বলতেছিলাম। বিজ্ঞানী ব্ল্যাকম্যান 1905 সালে এরকম দুটো ভাগে ভাগ করছেন। হ্যাঁ, তো যেহেতু আলোক নির্ভর পর্যায়ে নামের একটা পর্যায়ে আছে, সুতরাং এখানে অবশ্যই সানলাইট লাগবে। কি লাগবে? সানলাইট লাগবে। ওকে, তারপরে কি? তারপরে হচ্ছে ক্লোরোফিলের উপস্থিতিতে। কিসের উপস্থিতিতে? ক্লোরোফিলের উপস্থিতিতে। খুবই গুরুত্বপূর্ণ কথা, ক্লোরোফিল। আজকে তোমাদের ক্লাসে এমন এমন জিনিস আমি পড়াবো এগুলো তোমাদের বইয়ের মধ্যেও নাই। ঠিক আছে, বইয়ের মধ্যে নাই জিনিস কেন ভাই আপনি আমাদেরকে পড়াচ্ছেন? এটা একটা প্রশ্ন হতে পারে। এটার কারণ হচ্ছে যতটুকু পড়বো আমরা রিয়েলি পড়বো। পরীক্ষার জন্য কতটুকু লাগবে তো বলে দেওয়াই হবে। পরীক্ষার জন্য কতটুকু লাগবে সামনেই, তোমরা এই সাইকেলের শেষের দিকে যখন তোমাদের সিকিউর জন্য ক্লাস নিব, এই সাইকেল থেকে তোমাদের সিকিউর ক্লাসগুলো পুরো দমে শুরু হবে। ঠিক আছে, আমি একটু অসুস্থ হয়ে গেছি ধূপ করে, যার কারণে আসলে অনেক কিছু তোমাদের জন্য দিতে পারতেছি না, তাও ট্রাই করতেছি। আজকে খুবই কষ্ট হইতেছে ক্লাসটা নিতে, বাট তারপরেও ট্রাই করতেছি। তোমরা একটু কোঅপারেট করলে ইনশাআল্লাহ এখান থেকে আজকেরটা একটা বেস্ট ক্লাস হবে তোমরা যদি কোঅপারেট করো। ওকে, তাহলে আমরা আবার একটু মিলাই। যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় উদ্ভিদ মাটি থেকে পানি গ্রহণ এবং বায়ুমণ্ডল থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণের মাধ্যমে সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোফিলের সহযোগিতায়। ক্লোরোফিল কি? ক্লোরোফিল একটা রাসায়নিক অণু। ক্লোরোফিল নিয়ে ডিটেইলস আমরা শিখবো। ক্লোরোফিল রাসায়নিক অণু এবং রঞ্জক। ক্লোরোফিল এবং পাশাপাশি এনজাইমের কথাও লিখতে পারো, এনজাইম। ক্লোরোফিল এবং বিভিন্ন রকমের এনজাইম, কোএনজাইম এর উপস্থিতিতে, এনজাইম উপস্থিতিতে শর্করা জাতীয় খাদ্য উৎপন্ন করে। কি করে? শর্করা জাতীয় খাদ্য উৎপন্ন করে। শর্করা জাতীয় খাদ্যটা কে? শর্করা জাতীয় খাদ্য হচ্ছে C6H12O6 শর্করা জাতীয় খাদ্য বা গ্লুকোজ। শর্করা জাতীয় খাদ্য তৈরি করে যেটাকে আমরা বলতেছি গ্লুকোজ। এই খাদ্যটা কিন্তু উদ্ভিদের দরকার, উদ্ভিদের এই খাদ্যটা লাগবে, উদ্ভিদের বৃদ্ধির জন্য লাগবে গ্লুকোজ খাদ্য। গ্লুকোজ হচ্ছে কি? খাদ্য। উদ্ভিদের জন্য শর্করা জাতীয় খাদ্য উৎপন্ন করে, শর্করা জাতীয় খাদ্য উৎপন্ন করে এবং কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে। কি ত্যাগ করে? কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে। কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে, এই চিহ্নটা মানে হচ্ছে গ্যাস আকারে বের হয়ে যাচ্ছে। কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে, অক্সিজেন ত্যাগ করে, সরি বাবা, অক্সিজেন ত্যাগ করে। কি ত্যাগ করে? অক্সিজেন ত্যাগ করে। অক্সিজেন ত্যাগ করে। এই অক্সিজেনটা কিন্তু আমরা গ্রহণ করি, এই অক্সিজেনটাই কিন্তু আমরা গ্রহণ করতেছি। অক্সিজেন ত্যাগ করে এবং পানির একটা ব্যালেন্স এখানে হবে, এখানে একটা পানির ব্যালেন্স হবে, 6 অণু পানির একটা ব্যালেন্স এখানে হবে। ঠিক আছে, তাহলে এই অক্সিজেনটা ত্যাগ করবে, অক্সিজেন ত্যাগ করবে এবং এটা উপজাত হিসেবে তৈরি হবে। এটা কি হিসেবে তৈরি করবে? উপজাত। উপজাত মানে এটা তুমি বাই প্রোডাক্ট হিসেবে পাচ্ছ, মানে এটা তোমার দরকার নেই, মানে তুমি পাচ্ছ।
অক্সিজেনটা দরকার নাই বলতে এই প্রক্রিয়ার জন্য দরকার নেই, এবার মানুষের জন্য দরকার, তাই জন্য তো মানুষ আর বাঁচতে পারতো না অক্সিজেন ছাড়া, তাই না? তাহলে এই যে টোটাল প্রসেসটা, দিস প্রসেস ইজ কল্ড ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণ। ওয়ার্ডটা খেয়াল করো, ওয়ার্ডটা হচ্ছে ফটোসিনথেসিস। দেখো শালক শব্দটার মানে হচ্ছে ফটো বা লাইট, ওই রাখবো ফটো শব্দের অর্থ হচ্ছে লাইট, ফটো শব্দের অর্থ হচ্ছে লাইট। সিনথেসিস, সিনথেসিস, সিনথেসিস মানে উৎপন্ন করা, সিনথেসিস মানে কি উৎপন্ন করা, ফটোসিনথেসিস আলোর সহযোগিতায় কোনো কিছু ভাঙনের মাধ্যমে তৈরি করা। ওকে, তাহলে আমি আবার যদি সংজ্ঞাটা বলি, যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় উদ্ভিদের সজীব কোষে, আবার বলতেছি, যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় উদ্ভিদের সজীব কোষে, ভাইয়া অক্সিজেন কি সবসময়, হ্যাঁ অক্সিজেন তো উৎপন্ন হইতেই হবে, অক্সিজেন যদি উৎপন্ন না হয় তুমি তো বাঁচবা না, অক্সিজেন উৎপন্ন না বাঁচবে না। কিছু কিছু রেয়ার কেস আছে, চক্রীয় ফটোফসফোরিলেশন যখন চলে তখন আমি আর অক্সিজেনটা পাই না, চক্রীয় ফটোফসফোরিলেশন যখন চলে সেটা আমি বলবো, যখন পানির ঘাটতি দেখা দেয়, কারণ অক্সিজেনটা আসে পানি থেকে, তখন আবার অক্সিজেনটা ওইভাবে করে আমরা পাই না, চক্রীয় ফটোফসফোরিলেশন সামনে যাবো আমরা। হ্যাঁ তুমি যে প্রশ্নটা করছো তোমার প্রশ্নটা লজিক্যাল, যে সবসময় কি আমি অক্সিজেন পাবো না, নট অলওয়েজ, বাট কমনলি আমি অক্সিজেন পাবো, ঠিক আছে, কমনলি ধ্বনিতে আমি অক্সিজেন পাবো, না পাইলেও অল্প পরিমাণ অক্সিজেন আমাদের লাগবে। ওকে, আচ্ছা, তো এখন আমরা একটু দেখার চেষ্টা করব আবার পুরো সংজ্ঞাটা। যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় উদ্ভিদ তার সজীব কোষের ক্লোরোফিলের সহযোগিতায় সূর্যালোকের উপস্থিতি, সজীব কোষে যেহেতু ঢুকছে যেন ক্লোরোফিলের কথাটা আগে বলে ফেললাম, তাহলে উদ্ভিদ সজীব কোষে ক্লোরোফিলের সহযোগিতায় সূর্যালোকের উপস্থিতিতে মাটি থেকে পানি গ্রহণ, মাটি থেকে গ্রহণকৃত প্রাণী এবং বায়ুমণ্ডল থেকে গ্রহণকৃত কার্বন ডাই অক্সাইডের মাধ্যমে শর্করাযুক্ত খাদ্য উৎপন্ন করে এবং অক্সিজেন ত্যাগ করে, এই প্রক্রিয়াটাকে বলা হয় সালোক সংশ্লেষণ। ঠিক আছে, এবং এখানে একটা কথা মনে রাখতে হবে, গৃহীত কার্বন ডাই অক্সাইডের সমপরিমাণ অক্সিজেন ত্যাগ করে, এই কথাটা খেয়াল রাখবা। আমি নিচে লিখে দিই, গৃহীত কার্বন ডাই অক্সাইডের, গৃহীত কার্বন ডাই অক্সাইডের সম পরিমাণ অক্সিজেন ত্যাগ। কথাটা ভালো করে খেয়াল করবা, যে গৃহীত কার্বন ডাই অক্সাইডের সমপরিমাণ অক্সিজেন ত্যাগ করবে, খেয়াল করো 6। বাট এটা কি সবসময় মিলবে, সবসময় কি এরকম হবে না, সবসময় যে এরকম হবে কোনো গ্যারান্টি নেই, নাও হইতে পারে, সবসময় এরকম নাও হইতে পারে। ঠিক আছে, তখন আমরা হচ্ছে এটার একটা একটা রুলস আছে যে কতটুকু কার্বন ডাই অক্সাইড দিচ্ছি কতটুকু অক্সিজেন দিছি, সেটা আমরা কিন্তু ক্যালকুলেশন করি এবং ওই ক্যালকুলেশনের মাধ্যমে আমরা কর্মদক্ষতা বের করি, এটা আমরা কিন্তু লাস্টে আমরা দেখবো। বাট এভারেজ যদি আমি একটা আদর্শ, আমি যদি একটা আদর্শ সালোক সংশ্লেষণের কথা চিন্তা করি, আদর্শ সালোক সংশ্লেষণের কথা চিন্তা করি, যতটুকু কার্বন ডাই অক্সাইড আমি দিছি ঠিক ততটুকু অক্সিজেন আমি পাবো যদি আদর্শ হিসাব করি। বাট এটা চেঞ্জ হইতে পারে এবং এই চেঞ্জের উপর ডিপেন্ড করে কিন্তু আমরা কর্মদক্ষতা বের করি বা ধরো সালোক সংশ্লেষণের হার বের করতে পারি। কিন্তু এখানে আমরা যেমন আমরা এখানে দিলাম সালোক সংশ্লেষণের হার, সালোক সংশ্লেষণের হার এটা আমরা কিভাবে বের করব, গৃহীত কার্বন ডাই অক্সাইড এবং নির্গত অক্সিজেন 6 অণু 6 অণু, তাহলে এখানে সালোক সংশ্লেষণের আদর্শ হার কত, সালোক সংশ্লেষণ করতে গেলে সালোক সংশ্লেষণের একদম আদর্শ হার কত আসবে বলো, একদম আদর্শ হার সালোক সংশ্লেষণের ক্ষেত্রে কত আসবে, একদম লাস্টের পার্টটা আগে আগে পড়াই দিলাম। 1 আদর্শ হার কত আসবে 1। স্টুডেন্ট এত কম কেন তোমরা, এত কষ্ট করে আমি ক্লাস নেই আর পোলাপান ক্লাসে আসে না, এর মতো কষ্ট জিনিস। এই যে সালোক সংশ্লেষণের প্রথম ক্লাসটা যে বেচারাগুলো মিস করবে, যে বেচারা আজকে এই সালোক সংশ্লেষণের প্রথম ক্লাসটা মিস করতেছে, এরা আসলেই জানে না যারা কি মিস করতেছে, পরে এসে কানবে ভাই বুঝি না, ভাই বুঝি না, ভাই বুঝি না। কালকে আমি আবার ক্লাস নেবো সন্ধ্যা 7:30, তখন কান্নাকাটি হবে না? তখন কালকে যখন সন্ধ্যা 7:30 সময় তোমাদের আমি চক্রীয় ফটোফসফোরেশন পড়াবো, তখন কানবে না এই পোলাপান গুলা। উদ্ভিদকে বাতাসে জলীয় বাষ্প থেকে পত্ররন্ধ্র দ্বারা পানি সামান্য পরিমাণে গ্রহণ করতে পারে, না, পানি শোষণের জন্য তার মূল লাগবে, মূলরম লাগবে। তাহলে সালোক সংশ্লেষণের হারটাও কিন্তু আমরা এখান থেকে জেনে নিলাম। এখন আমাদের একটু দেখতে হবে যেখানে জারণ বিজারণের পার্টটা কিভাবে হয়েছে। তো এই জন্য আমাকে একটু এই লেখাটা সরাইতে হবে। আমি তোমাদেরকে এখন জারণ বিজারণের কনসেপ্টটা এখান থেকে দেখাই দিব। আরে
জারণ বিজারণের কনসেপ্ট আমি তোমাদেরকে দেখাই। দেখো এই বিক্রিয়াটা একাধারে জারণ এবং বিজারণ উভয়ই হয়েছে। কিভাবে হয়েছে লেটস সি। আমরা যদি খেয়াল করি প্রথমে আমরা আহ প্রথমে আমরা পানি দিয়ে খেয়াল করি। আমরা মনে রাখবো এই পানি থেকেই কিন্তু অক্সিজেনের উৎপত্তি হয়েছে। কথাটা মাথায় রাখবা, পানি থেকেই কিন্তু অক্সিজেনের উৎপত্তি হয়েছে, কথাটা কিন্তু ভোলা যাবে না। দ্য অক্সিজেন ইজ প্রডিউসড ফ্রম দ্য ওয়াটার। তাহলে পানি থেকে অক্সিজেনের উৎপত্তি। তাহলে আমি যদি এখানে এভাবে দাগ দিই, পানি থেকে অক্সিজেনের উৎপত্তি। ওকে, তাহলে পানি থেকে যে অক্সিজেন উৎপত্তি হয়েছে এটা প্রমাণ করার জন্য আমাদের বেশ কয়েকটা বিক্রিয়া আছে। ওই বিক্রিয়ার থ্রুতে আমি প্রমাণ করবো যে পানি থেকে অক্সিজেন উৎপত্তি। তো এইখানে একটা ঘটনা ঘটছে, এখানে কি করছে, এখানে জারণ ঘটছে, এখানে করছে জারণ। ভাইয়া কেমনে বললেন এখানে জারণ ঘটছে? এখানে জারণ কিভাবে ঘটছে খেয়াল করো। এইখানে বিক্রিয়া বিক্রিয়কের দিকে খেয়াল করো। বিক্রিয়কে হাইড্রোজেন আছে, বিক্রিয়কে হাইড্রোজেন আছে, এখানে হাইড্রোজেন নাই, হাইড্রোজেন চলে গেছে। কোন জায়গায় অক্সিজেন যুক্ত হওয়া মানে জারণ, আর কোন জায়গায় হাইড্রোজেন যুক্ত হওয়া মানে বিজারণ। কোন জায়গা থেকে হাইড্রোজেন বের হওয়া যাওয়া মানে জারণ, কোন জায়গা থেকে অক্সিজেন বের হওয়া যাওয়া মানে বিজারণ। তাহলে এইখানে পানিতে আগে হাইড্রোজেন ছিল, সহজভাবে চিন্তা করো, এত ইলেকট্রন আদান প্রদানের দিকে তাকানোর দরকার নেই আমাদের। বা পানির জারণ মান দিকে খেয়াল করলে চিন্তা করবা, এখানে পানির জারণ মান কত? এখানে পানির জারণ মান আছে -2, মানে অক্সিজেনের। এখানে অক্সিজেনের জারণ মান হচ্ছে -2, আর এখানে অক্সিজেন জারণ মান 0, মানে জারণ মান বাড়ছে। অলসো এখানে হাইড্রোজেন আয়ন, এখানে হাইড্রোজেন আছে অক্সিজেনের সাথে, এখানে হাইড্রোজেন নাই। জারণ মানের দিকে চিন্তা করলে দেখবো আমরা কি হয়েছে, অক্সিজেনের জারণ মান এখানে বাড়ছে। এবং যদি আমরা চিন্তা করি যে অক্সিজেন থেকে হাইড্রোজেন বের হয়ে গেছে, মানে এখানে কিন্তু জারণ করছে। তার মানে এটা হচ্ছে জারণকে ইন্ডিকেট করতেছে। কাকে ইন্ডিকেট করতেছে? জারণকে ইন্ডিকেট করতেছে। বিক্রিয়া প্রথমে শুরু হবে এই পানি থেকে। আমরা যে আলোক নির্ভর পর্যায়ে আলোক নিরপেক্ষ পর্যায়ের কথা বলবো, আলোক নিরপেক্ষ পর্যায়ে আলোক নির্ভর পর্যায়ের ক্ষেত্রে কিন্তু প্রথমে বিক্রিয়াটা শুরু হবে কিন্তু আলোক নির্ভর পর্যায়ে, এবং সেখানে কিন্তু পানিকে ব্যবহার করা হবে। প্রথমে কার্বন ডাইঅক্সাইডকে ব্যবহার করাই হবে না, প্রথমে কার্বন ডাইঅক্সাইড নিয়ে তেমন কোনো আলোচনা করবেই না। তো পরবর্তীতে কার্বন ডাইঅক্সাইডের আলোচনায় আমরা যাব। তো কার্বন ডাইঅক্সাইডে যদি আমরা প্রবেশ করি তাহলে আমরা খেয়াল করব এখানে আমাদের আমরা বিজারণটাকে আমি দেখতে পারবো এখানে। আমরা তো বিজারণকে দেখার জন্য আমরা চলো লাল কালি ব্যবহার করি। তো এখানে আমরা লাল কালি ব্যবহার করলাম। খেয়াল করো এখানে বিক্রিয়াটার দিকে খেয়াল করো। কার্বন ডাইঅক্সাইড, এখানে কিন্তু কার্বনের সাথে অক্সিজেন, এখানে কার্বনটাকে দিকে আমরা মেইন ফোকাস করতে হবে বিক্রিয়াতে। কার্বনের সাথে কি আছে? অক্সিজেন। আর এখানে কার্বনের সাথে কি আছে? হাইড্রোজেন। তাহলে হাইড্রোজেন অ্যাড হয়েছে এখানে, হাইড্রোজেন এখানে অ্যাড হয়েছে। অক্সিজেন তো আগে থেকেই ছিল, কার্বনের সাথে অক্সিজেন তো আগে থেকেই ছিল। এখানে পুরো বিক্রিয়ার মধ্যে হাইড্রোজেন অ্যাড হয়েছে। তাহলে হাইড্রোজেন যুক্ত হওয়া, হাইড্রোজেন যুক্ত হওয়া এটাকে আমরা কি বলতে পারি? হাইড্রোজেন যুক্ত হওয়াকে আমরা চোখ বন্ধ করে আমরা বিজারণ বলতে পারি। আচ্ছা, হাইড্রোজেন যুক্ত হওয়াকে আমরা চোখ বন্ধ করে কি বলতে পারি? বিজারণ বলতে পারি। আমরা যদি কার্বনের জারণ মানও যদি আমি হিসাব করতে যাই তাহলে দেখবো এখানে জারণ মান কমছে। তো এত ভিতরে আমাদের ঢোকার আমাদের প্রয়োজন নাই। আমরা এখান থেকে আমি ইজিলি আমরা বলতে পারো যেহেতু এখানে হাইড্রোজেন যুক্ত সংক্রান্ত একটা বিক্রিয়া হয়েছে, হাইড্রোজেন যেহেতু যুক্ত হয়েছে তাহলে এখানে চোখ বন্ধ করে আমরা বলতে পারি এখানে বিজারণ হয়েছে। ঠিক আছে? এবং এই কারণে কিন্তু এটাকে আমরা কার্বনের বিজারণ বলি। এই কারণে আমরা কি বলি? কার্বনের বিজারণ বলি। আরেকটা কারণ আছে কার্বনের বিজারণ কিভাবে হয়েছে। এই যে আলোক নির্ভর পর্যায়ে অক্সিজেন যখন তৈরি হয়েছে, যখন পানি ভাঙছে তখন কিন্তু NADPH2 তৈরি হয়েছিল। মনে আছে প্রথম ক্লাসে বলছিলাম NADPH2 তৈরি হয়। সেই NADPH2 এর H+ যেটা আছে, H+ কিন্তু কার্বনের সাথে বিক্রিয়া করে। তো কোনো জায়গায় হাইড্রোজেন যুক্ত হওয়া, আবারও বলতেছি কোনো জায়গায় হাইড্রোজেন যুক্ত হওয়া মানেই কিন্তু বিজারণ। তাহলে এখানে কি হচ্ছে? এখানে হচ্ছে বিজারণ হচ্ছে। তাহলে কি আমরা এটা বলতে পারি না যে সালোক সংশ্লেষণ একাধারে একটা জারণ বিজারণ বিক্রিয়া? এটা বললে কি আমাদের ভুল হবে? সালোক সংশ্লেষণ একাধারে একটা জারণ বিজারণ বিক্রিয়া আমরা কি বলতে পারি? ইয়েস অর নো? সালোক সংশ্লেষণ একাধারে একটা জারণ বিজারণ প্রক্রিয়া, আমরা এটা কিন্তু ইজিলি বলতে পারি। তাহলে এইখানে যেটুকু বলছি এই কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হয়েছে কিনা? এখানে কিন্তু একদম টোটাল বেসিক, আজকের ক্লাসটা পুরোপুরি বেসিকের হবে।
যেটা মনোযোগ দিয়ে ক্লাসটা করবা একদম সব ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে, একদম অতিরিক্ত কথা বাদ দিয়ে। ওকে, তাহলে এখানে আমরা এই জিনিসগুলো জানলাম। আচ্ছা, তারপর একটু দেখে নিই কি আছে। আচ্ছা, এখন আমরা আরেকটা কনসেপ্ট ক্লিয়ার করি যেটা আমাদের বইয়ের মধ্যে নাই, এই কনসেপ্ট আমাদের একটু ক্লিয়ার করতে হবে। সেটা হচ্ছে এই যে সালোক সংশ্লেষণটা আমাদের যে হচ্ছে, এটা কি উপচিতি প্রক্রিয়া না অপচিতি প্রক্রিয়া? এটা কি উপচিতি প্রক্রিয়া নাকি অপচিতি প্রক্রিয়া, ক্যাটাবলিক না অ্যানাবলিক? আচ্ছা, উপচিতি প্রক্রিয়া কি আর অপচিতি প্রক্রিয়া, এগুলো জানতে হবে। এগুলোতে এখন সামনে এই যে গেল বছর মেডিকেল যে ভর্তি পরীক্ষাটা গেছে, এই মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন থেকে আমরা খেয়াল করে দেখতে পারবো টোটাল প্রশ্নটাই আসে বেসিক ফান্ডামেন্টাল জায়গা থেকে। হ্যাঁ, জ্ঞানমূলক প্রশ্ন যে আসছে না তা না, জ্ঞানমূলক প্রশ্ন আসছে, বাট বেসিক জায়গা থেকে কিন্তু অনেক বেশি পরিমাণে প্রশ্ন আসছে। বেসিক জায়গা থেকে যেহেতু প্রশ্ন আসছে, তার মানে আমাকে এটা ধারণা নিতেই হবে, মানে এটা আমাকে জেনে নিতেই হবে এখন থেকে যে সামনে বই থেকে হুবহু প্রশ্ন আসবে না, বইয়ের কথাই আসবে, বইয়ের লাইনটাকেই একটু ঘুরায় অন্যভাবে প্রশ্নটা করবে, হয়তো দুই চ্যাপ্টারের কনসেপ্ট একসাথে লাগবে। যেমন উপচিতি অপচিতি নিয়ে কথাবার্তা বলছে হচ্ছে তোমার কোষের গঠন চ্যাপ্টারে এবং পরিপাক শোষণ চ্যাপ্টারে। পরিপাক শোষণ আসতে যাচ্ছে সামনে আমাদের সাইকেল 4 ক্লাস শুরু হবে আগস্টের 5 তারিখ থেকে। আচ্ছা, উপচিতি প্রক্রিয়া কি অপচিতি প্রক্রিয়া কি? অপচিতি অর্থাৎ কোনো কিছু কমে যাচ্ছে, কোনো কিছু ভেঙে যাচ্ছে, এটাকে বলা হয় অপচিতি। আর উপচিতি, উপচিতি মানে কি? উপচিতি মানে হচ্ছে দুই তিনটা জিনিস একসাথে যুক্ত হচ্ছে, যুক্ত হয়ে কোনো কিছু তৈরি হচ্ছে, সেটাকে বলা হয় উপচিতি। আর উপচিতি আর অপচিতি কিভাবে বুঝবো? যখন একটা সিস্টেম থেকে, ফিজিক্সে তোমরা সিস্টেম পড়ছো না, সিস্টেম, একটা সিস্টেম থেকে যখন কোনো কিছু কমে যাবে, ওভারঅল কমে যাবে, তখন সেটাকে বলবো অপচিতি, অপচয় হয়েছে, অপচয়, অপচয় হয়েছে। কারণ কোনো জায়গা থেকে অপচয় হয়ে গেলে কমে যাবে, রাইট? আর উপচিতি, একটা সিস্টেমের মধ্যে যদি কোনো কিছুর ভর বেড়ে যায়, কোনো কিছুর পরিমাণ বেড়ে যায়, তখন সেটাকে আমরা বলবো উপচিতি। সেটাকে আমরা কি বলবো? উপচিতি, উপস্থিত। উপচিতি শব্দটা মনে রাখবে, উপস্থিত। একটা ক্লাসরুমের মধ্যে যদি বাচ্চা কাচ্চা উপস্থিত হয়, স্টুডেন্ট উপস্থিত হয়, তাহলে বাড়বে, ঘনত্ব বাড়বে, ক্লাসের মধ্যে স্টুডেন্টের সংখ্যা বাড়বে। তাহলে উপচিতি প্রক্রিয়ায় কি হচ্ছে? উপচিতি প্রক্রিয়া কোনো কিছুর পরিমাণ বাড়তেছে, কি হতেছে? বাড়তেছে। তাহলে উপস্থিতি হচ্ছে গঠনমূলক প্রক্রিয়া। এটা তুমি খুব সুন্দর করে বলছো সাকিব, যে উপস্থিতি হচ্ছে গঠনমূলক আর অপচিতি হচ্ছে ভাঙনমূলক। ভেরি গুড। তো উপচিতি অপচিতি কনসেপ্টটা এখান থেকে যদি আমরা খেয়াল করি, কেন এটাকে আমরা উপচিতি প্রক্রিয়া বলতেছি, খেয়াল করো, এটাকে আমরা পুরোপুরি উপচিতি প্রক্রিয়া বলবো। উপচিতি, উপচিতি কারণ এটা গঠনমূলক, ধ্বংসাত্মক না বা ভাঙনমূলক না। তো গঠনমূলক আমি কিভাবে বুঝলাম ভাইয়া? খেয়াল করো, বিক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড আর পানি, বিক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড আর পানি কি এখানে খরচ হয় নাই? তোমরা বলতে পারো ভাইয়া কার্বন ডাই অক্সাইড আর পানি কি খরচ হয় নাই? কার্বন ডাই অক্সাইড পানি কি খরচ হয়? এমন একটা কথা আছে। কার্বন ডাই অক্সাইড পানি কিন্তু উদ্ভিদ বায়ুমণ্ডল থেকে গ্রহণ করছে, মাটি থেকে গ্রহণ করছে, তার মধ্যে কিন্তু এটা পার্মানেন্টলি ছিল না। মাটি থেকে সে অনবরত পানি গ্রহণ করে যাচ্ছে, সে কার্বন ডাই অক্সাইড অনবরত গ্রহণ করতেছে যদি যখন সে সালোক সংশ্লেষণ করবে দিনের বেলায়। ওকে, আর এদের যে ভরটা, এই ভরটা কিন্তু নগণ্য, ওইভাবে কিন্তু গণনায় কিন্তু আমাদের কাছে আসতেছে না, অনবরত এটা গ্রহণ হচ্ছে এবং এই দুইটা একসাথে বিক্রিয়ায় অংশগ্রহণ করতেছে। তাহলে আমরা এখানে বলতে পারি কার্বন ডাই অক্সাইড ও পানির অংশগ্রহণ, অংশগ্রহণ হচ্ছে এবং এদের মধ্যে কোনো কিছু কিন্তু কমতেছে না। কার্বন ডাই অক্সাইড পানি অংশগ্রহণ করতেছে এবং তাদের কিন্তু কোনো কমতি হচ্ছে না, তারা কিন্তু থেকে যাচ্ছে অংশগ্রহণ। ফলে C6H12O6 এর উৎপত্তি, উৎপত্তি। তাহলে নতুন করে জিনিস তৈরি হচ্ছে, খেয়াল করো, এই দুটো বিক্রিয়া করেই কিন্তু একে রূপান্তর করতেছে, তাই না? তাহলে এদের পরিমাণ যে আসলে কমে যাচ্ছে এভাবে ভাবলে চলবে না, বরঞ্চ এরকম একটা যৌগ তৈরি হচ্ছে গ্লুকোজ, এবং গ্লুকোজটা তখন একটা যৌগ আকারে আমরা দেখতে পারবো, একটা বস্তু আকারে আমরা দেখতে পারবো, যেটা থেকে উদ্ভিদের পাতা তৈরি হবে, উদ্ভিদের দেহ তৈরি হবে, উদ্ভিদের খাদ্য তৈরি হবে। এই গ্লুকোজটাই স্টার্চে পরিণত হবে, ভাত ডাল গম ভুট্টা তৈরি করবে, ডালটাকে বাদ দাও, ভাত গম ভুট্টা তৈরি করবে। সো এটা আমাদের দেহের মধ্যে জমা পড়তেছে, উদ্ভিদের দেহের মধ্যে কি হচ্ছে? জমা হচ্ছে। উদ্ভিদের যে গাছ, গ্লুকোজ, অনেক অসংখ্য গ্লুকোজ একসাথে মিলেই কিন্তু সেলুলোজ তৈরি করে, অসংখ্য সেলুলোজ অণু মিলেই কিন্তু পরবর্তীতে কিন্তু কোষ প্রাচীর তৈরি করে। মানে এই গ্লুকোজটাই পরবর্তীতে উদ্ভিদকে তৈরি করার কাছে ব্যবহার করবে এবং আপাতভাবে উদ্ভিদের ভর বৃদ্ধি পাচ্ছে, উদ্ভিদের ফলে শুষ্ক ওজন বৃদ্ধি পাচ্ছে, ফলে উদ্ভিদের শুষ্ক ওজন বৃদ্ধি পাচ্ছে, ফলে উদ্ভিদের শুষ্ক ওজন বৃদ্ধি পাচ্ছে। শুষ্ক ওজন মানে কি? আগেই বলছি ডিহাইড্রেটেড, পানি বের করে দাও।
এবং উদ্ভিদ থেকে তুমি যদি পানি বের করে দাও, সব পানি বের করে দাও, এবং তারপর যদি সালোক সংশ্লেষণ চালাতে থাকো, তাহলে উদ্ভিদের মধ্যে কি জমা পড়তে থাকবে? গ্লুকোজ, মানে এই গ্লুকোজ জমা হতে থাকবে, গ্লুকোজ থেকে স্টার্চ জমা হতে থাকবে, গ্লুকোজ থেকে সেলুলোজ জমা হতে থাকবে। তাহলে উদ্ভিদের ভরটা বাড়বে কি বাড়বে না? আগে একটা বাচ্চা উদ্ভিদ এই সালোক সংশ্লেষণটা হয়েছে বলে, গ্লুকোজ তৈরি হয়েছে বলে বড় হয়েছে, এভাবে চিন্তা করো। একটা অঙ্কুরোদ্গম হয়েছে, একটা বীজের অঙ্কুরোদ্গম হয়েছে, বীজের অঙ্কুরোদ্গম হয়ে গাছটা বড় হচ্ছে, এবং 10 দিনে গাছটা এত বড় হয়েছে। তাইলে গাছটা যে বড় হয়েছে, এই গাছটা বড় হওয়ার জন্য তো কার্বন ডাইঅক্সাইড পানিকে সে ব্যবহার করছে, অবভিয়াসলি পানিটা সে মাটি থেকে নিছে, কার্বন ডাইঅক্সাইড বায়ুমণ্ডল থেকে নিছে। বাট ওভারঅল এখন তুমি চিন্তা করো, গাছটা তো বড় হয়েছে, গাছের ভর কি বাড়ছে না কমছে? গাছটা যখন বড় হয় তার ভর বাড়ে না কমে? অবভিয়াসলি বাড়ে। তাহলে আমি বলতে পারি যে তার শুষ্ক ওজন বাড়ছে, পানি যদি বাদ দিয়ে, তাহলে শুষ্ক ওজন কি হয়েছে? বাড়ছে। তাহলে এটাকে আমি উপস্থিতি বলবো না অপস্থিতি বলবো? অবভিয়াসলি এটাকে আমি উপস্থিতি বলবো, কারণ কোনো কিছু তো কমতেছে না, কোনো কিছু তো খরচ হয়ে যাচ্ছে না। এই জন্য এটাকে আমরা উপস্থিতি প্রক্রিয়া বলতেছি। কি প্রক্রিয়া বলতেছি? উপস্থিতি প্রক্রিয়া বলতেছি। এইটাই দেখবা পরীক্ষায় চলে আসছে, মেডিকেল ভর্তি পরীক্ষায় চলে আসার সম্ভাবনা বেশি, এগুলা টাকা পয়সা ভর্তি পরীক্ষায় চলে আসার সম্ভাবনা বেশি। যে বলেন সালোক সংশ্লেষণটা কি ধরনের প্রক্রিয়া? উপস্থিতি প্রক্রিয়া না অপস্থিতি প্রক্রিয়া? ক্লিয়ার? জানলাম এটা তোমাদের বইয়ের মধ্যে আসলে এভাবে নাই, বাট তোমাদেরকে বলে দেওয়া হইলো। তারপরের পেজে যাই। জারণ বিজারণ তো বলেই ফেললাম। জারণ বিজারণের কিচ্ছা বলা হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা ঢুকবো সালোক সংশ্লেষণের অঙ্গাণুতে। সালোক সংশ্লেষণটা আলটিমেটলি কোথায় হয়? সালোক সংশ্লেষণটা কোন জায়গায় হয় এটা আমাদের জানতে হবে। আমি আবারও বলতেছি, আজকের ক্লাসে টোটালি কিন্তু বেসিক ফান্ডামেন্টাল কথাবার্তা হবে। আমি কোনো প্রসেসের ভিতরে ঢুকবো না, কোনো জটিল প্রসেসের মধ্যে ঢুকবো না। ওই প্রসেসটা করার জন্য আমার যা যা দরকার সেগুলোকে আজকে আমরা আনবো, কালকে কিন্তু সেখানে ঢুকবো। তাই আজকের ক্লাসটা বেসিক ঢুকানোর জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। কালকের ক্লাসটা কিন্তু প্রশ্ন আনসার করার জন্য। আজকে যেগুলো পড়াচ্ছি এগুলো থেকে এমসিকিউর বাইরে কিছু আসবে না। আজকে যা পড়াচ্ছি টোটালি এমসিকিউ এর জন্য এবং বেসিকের জন্য। বাট কালকে আমি যা পড়াবো এমসিকিউ না, কিন্তু সিকিউ জন্য গুরুত্বপূর্ণ। কালকের ক্লাস কিন্তু বাদ দেওয়া যাবে না, বাট কালকের ক্লাস কেউ বুঝবে না আজকের ক্লাস না করলে। ওকে, আচ্ছা, এখন আমরা পাতার মধ্যে ঢুকবো, কারণ আমরা জানি সালোক সংশ্লেষণের আদর্শ স্থানই হচ্ছে কি? পাতা। তাহলে এখন আমরা যে টপিকের মধ্যে প্রবেশ করতেছি সেটা হচ্ছে সালোক সংশ্লেষণের স্থান। সালোক সংশ্লেষণের স্থান। শরীরের মধ্যে জ্বর এখনো, ঠিক আছে, মেবি 100-100-র কাছাকাছি। টের পাচ্ছি না, ক্লাস নেওয়ার সময় টের পাই না। ক্লাস নেওয়ার সময় জ্বর তো টের পাই না, ক্লাস নেওয়ার পরে ঠেলাটা বুঝি। আচ্ছা, তো সালোক সংশ্লেষণের স্থান, সালোক সংশ্লেষণের স্থানের কথা বললে প্রথমে যে কথাটা আদর্শ স্থান হিসেবে সবার আগে মাথায় আসবে, আদর্শ স্থান হিসেবে যে জায়গার নাম সবার আসবে সেটা হচ্ছে পাতার মেসোফিল। পাতার মেসোফিল। আচ্ছা, এখন এই মেসোফিল কি জিনিস? মেসোফিল কি জিনিস? মেসোফিল হচ্ছে গ্রাউন্ড টিস্যু। মেসোফিল কি? মেসোফিল হচ্ছে গ্রাউন্ড টিস্যু। গ্রাউন্ড টিস্যুর কথা মনে আছে আগের চ্যাপ্টারে? দেখছো আগের যে টিস্যু তন্ত্র চ্যাপ্টারটা পড়ে আসাতে আমাদের কি হেল্প হয়েছে নাকি হেল্প হয় নাই? বলো, আগের টিস্যু চ্যাপ্টার পড়ে আসে কিন্তু আমাদের অনেক হেল্প হয়েছে। পাতার গ্রাউন্ড টিস্যুটা কি? তুমি একটা পাতার প্রস্থচ্ছেদ আমরা তো আগেই দেখছি, তাই না? আমরা তো পাতার প্রস্থচ্ছেদ আগেই দেখছি। তোমাদের কি দেখাই নাই? এই পাতার প্রস্থচ্ছেদ, একটা সাইকাসের পাতার প্রস্থচ্ছেদ দেখাই নাই? মিনহাজ, আগের মতো লেখার সাথে সাথে বই দাগায় পড়াইলে মন শান্তি লাগে। আর একটু বই দাগানো বই দিয়ে দিছি তোমাদেরকে ফেসবুকের মতো, তুমি মনে হয় পাও নাই। প্রথমত এক নম্বর কথা, দাগানো বই আমি আগেই প্রোভাইড করে দিই। 2, বই দাগায় পড়াইলে পড়া কনজাস্টেড হয়ে যায়, পড়া শুধুমাত্র অল্প জায়গার মধ্যে থেকে যায়। 3, তোমাদের ক্লাস অলরেডি 4 মাস হয়ে গেছে, এখন তোমাদের নিজেদের বই দাগানো শিখতে হবে। একটা কথা মনে রাখবা, কাউকে তুমি যদি একদিন মাছ খাওয়াতে চাও তাকে তুমি মাছ কিনে দাও, আর কাউকে যদি তুমি সারা জীবন মাছ খাওয়াতে চাও তাকে একটা বড়শি কিনে দাও, মাছ ধরা শেখায় দাও, যাতে করে সে সারা জীবন মাছ ধরে মাছ বিক্রি করে খাইতে পারে। তো আমি সেই কাজটাই করতেছি। প্রথম 2 মাস তোমাদেরকে বই দাগায় পড়াইছি, কেমনে বই দাগাইতে হয় শিখাইছি। এখন তোমাদের নিজেদের বই দাগানো শিখতে হবে। কেন তোমাকে সারা জীবন আমি বই দাগাই দিব? কেন তুমি নিজে স্বাবলম্বী হইতে পারো না? ঠিক আছে, একটা কারণ, যে কারণে আমি বই দাগাই দিই না এখন, এবং দাগানো বই আগেই প্রোভাইড করে দিই, বাট ক্লাসের মধ্যে আমি দিই না, যাতে করে তোমরা নিজেরাই যাতে দাগানোটা পারো। অলসো আরেকটা বিষয়, 3 নাম্বার যে বিষয়টা, সেটা হচ্ছে যে এই চ্যাপ্টারটা, চ্যাপ্টারটা বুক ডিপেন্ডেন্ট একটু কম হইলেই বেটার।
ঠিক আছে? উদ্ভিদ সাহিত্য চ্যাপ্টারে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। এখানে বইয়ের মধ্যে অনেক কিছু আছে তোমার মাথায় ধরবে না, আমি সেগুলো সহজ করে দিব, বাট সেগুলো লাগবেও না। কনসেপ্ট ক্লিয়ার করো। এই চ্যাপ্টারে বইয়ের গুরুত্ব অনেক কম। কথাটা কেমন শোনাচ্ছে যে বইয়ের গুরুত্ব কম? আসলেই সত্য, এই চ্যাপ্টারে কনসেপ্টের গুরুত্ব বেশি। কনসেপ্ট তুমি যত বই থেকে নাও কোনো সমস্যা নাই, কনসেপ্ট আলটিমেটলি তুমি বই থেকেই নিবা, বাট বই ধরেই পড়তে হবে ব্যাপারটা এরকম না। ঠিক আছে? আর ক্লাসের পরে বই পড়লে সব বুঝে যাবা, এটা হচ্ছে 4 নম্বর কথা। আর তোমাদের তো বইয়ের উপরে তো ধারণা দিয়ে দেয় না, অর্পা দিয়ে দেয় না? কালকে যে নীল টিস্যু টিস্যুতন্ত্রের চ্যাপ্টারের ক্লাস অর্পা পুরো বই দেখায় দেয় নাই? তাহলে তো হইলই। আসো, তো গ্রাউন্ড টিস্যুটা তোমাদেরকে আবার একটু দেখাই যে কোন জায়গায় হয়, তোমরা তো ভুলে গেছো হয়তো বা, এটা তোমাদেরকে আমি আবার দেখাচ্ছি। এই যে এখানে তো বাবু, হ্যাঁ, এটা আমার টিস্যুতন্ত্র চ্যাপ্টারের স্লাইড। টিস্যুতন্ত্র চ্যাপ্টারের স্লাইড এটা। সো নাও সি, এই যে এইটা ছিল পাতার সেই গঠনটা, পাতার পাতার যে এটা 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 ছিল হচ্ছে কার পাতা? এটা ছিল সাইকাসের পাতা। তো ওভারঅল এটা দিয়ে আমরা বলতে পারবো, সমস্যা নাই। তো পাতার এই যে বাইরের দিকে যে জায়গাটা, এই যে বাইরের দিকে যে জায়গাটা, এটা ছিল পাতার ত্বক। এটা ছিল পাতার ত্বক, পাতার ত্বক। এবং এই যে এটাও ছিল পাতার ত্বক, এটাও ছিল পাতার ত্বক। এই যে পত্ররন্ধ্র, এই যে এখানে পত্ররন্ধ্র, স্টোমেটা বা পত্ররন্ধ্র, এটা হচ্ছে পাতার ত্বক। ত্বক বাদ দাও, ত্বক আমার দরকার নাই। মাঝখানে যে জায়গাটা ছিল, মাঝখানে যে জায়গাটা ছিল, এটা ছিল জাইলেম এবং ফ্লোয়েম। জাইলেম এবং ফ্লোয়েম, তাহলে এটা হচ্ছে ভাস্কুলার বান্ডল। ভাস্কুলার বান্ডল, ভাস্কুলার বান্ডল। তাহলে বাকি যে জায়গাটা আছে, এই সবুজ লেয়ার আর এই লাল লেয়ার বাদে বাকি ভিতরে যা আছে সবটাই হচ্ছে গ্রাউন্ড টিস্যু, ভিত্তি টিস্যু। সবটাই গ্রাউন্ড টিস্যু, ভিত্তি টিস্যু, গ্রাউন্ড টিস্যু, ভিত্তি টিস্যু। তাহলে বাকি পুরো জায়গাটাই ভিত্তি টিস্যু, এবং এই পাতার ভিত্তি টিস্যুটাকে আমরা মেসোফিল স্পেশালি এটা নামে ডাকি, সেটা হচ্ছে মেসোফিল। পাতার ভিত্তি টিস্যুকে আমরা স্পেশালি কোন নামে ডাকি? মেসোফিল নামে ডাকি। এখন আমরা অন্য জায়গায় চলে যাই, আমরা ভিত্তি টিস্যুটাকে আরেকটু ভালো করে বুঝবো। আমাদের কাছে আমাদের কাছে আরো ছবি ছিল, যেমন এই ছবিটা, না, দিস ফিগার ইজ নট অলসো দিস ফিগার। এগুলো আমরা দেখে আসছি। এটা হচ্ছে একবীজপত্রী কাণ্ডের প্রস্তুচ্ছেদ, এটা একবীজপত্রী কাণ্ডের প্রস্তুচ্ছেদ। ফাইন। তো এই যে যে জায়গাটা ত্বক, এই যে জায়গাটা ছিল ত্বক, এই জায়গাটা ছিল ত্বক, এই যে ভাস্কুলার বান্ডল, আর এই জায়গাটা ছিল কর্টেক্স। এই জায়গাটা কি ছিল? কর্টেক্স। মনে আছে? এগুলো পড়াইছি তো তোমাদের সব। তো মাঝখানে এই জায়গাটা ছিল হচ্ছে কর্টেক্স। তো কর্টেক্সের যে জায়গাটা, কর্টেক্সের যে জায়গাটা, এই কর্টেক্সের জায়গাটাই কিন্তু বেসিক্যালি ভিত্তি টিস্যু, উদ্ভিদের ভিত্তি টিস্যু। তো উদ্ভিদের যে ভিত্তি টিস্যু, তার মধ্যে পাতার ভিত্তি টিস্যুটাকে আমরা স্পেশালি কি নামে ডাকতেছি? পাতার ভিত্তি টিস্যুটাকে আমরা স্পেশালি মেসোফিল নামে ডাকতেছি। কি নামে ডাকতেছি? মেসোফিল। তাহলে এই যে পুরো জায়গাটা, এই পুরো জায়গাটা হচ্ছে মেসোফিল। নাম কি? মেসোফিল। তো এই যে মেসোফিল যেটাকে বলতেছি পাতার ভিত্তি টিস্যু, এই মেসোফিলের মধ্যে তোমাদের কি তো মনে আছে, তোমাদের কি মনে আছে এখানে দুই টাইপের কোষ পাচ্ছিলাম আমরা? দুই টাইপের কমন কিছু কোষ পাচ্ছিলাম ভিতরের, যদি আমরা ট্রান্সমিশন টিস্যু বাদ দিই। ট্রান্সমিশন টিস্যু তো সাইকাসের ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে এইখানে লম্বা 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 যেগুলো পাইছিলাম, সেগুলো ছিল প্যালিসেড প্যারেনকাইমা। দ্যাট ওয়াজ প্যালিসেড প্যারেনকাইমা। আর নিচের দিকে ফাঁকা 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 যেগুলো পাইছিলাম, দ্যাট ওয়াজ স্পঞ্জি প্যারেনকাইমা। যারা নতুন তারা হয়তো বা মাত্র উপর দিয়ে যাইতেছে, বাট সহজ করে দিচ্ছি, সমস্যা নেই। কি এগুলো মনে পড়ে? এগুলো মনে পড়লে আমার একটু সহজ হবে বুঝাইতে আর কি। প্যালিসেড প্যারেনকাইমা, স্পঞ্জি প্যারেনকাইমা, একটা চ্যাপ্টারের সাথে একটা চ্যাপ্টার কিভাবে রিলেটেড দেখছো? বাট রিলেটেড হইলো, না জানলে যে তুমি পারবে না তা না। শুক্রবার ক্লাসে আসছো, সব সমস্যার সমাধান এখানে আছে। তাহলে এখন যদি আমি পুরো পাতার ভিত্তি টিস্যুর জিনিসটা তো ক্লিয়ার, তাই না? ত্বক আর পরিবহন বাদ দিলে ভিতরে যা পাচ্ছে তাই ভিত্তি। একটা উদ্ভিদের টিস্যুকে 3 ভাগে ভাগ করা যায়। একটা উদ্ভিদের টিস্যুতন্ত্রকে আমরা 3টা ভাগে ভাগ করতে পারি: ত্বক, পরিবহন, ত্বক, পরিবহন এবং ভিত্তি। বাইরে স্কিন তৈরি করবে ত্বকীয় টিস্যুতন্ত্র, ভিতরে জাইলেম ফ্লোয়েম তৈরি করবে পরিবহন টিস্যুতন্ত্র। তাছাড়া যা আছে, কর্টেক্স, হাইপোডার্মিস, এন্ডোডার্মিস, পেরিসাইকেল, পিথ, পিথরে বাংলা যদি বলি কর্টেক্স, অধতক, অধতক, মজ্জা, মজ্জারসি, পরিচক্র, সবই হচ্ছে
ভিত্তি টিস্যুতন্ত্রের অন্তর্ভুক্ত, এবং ভিত্তিটাই উদ্ভিদের সব থেকে বড় অংশ। যদি প্রশ্ন আসে এভাবে যে উদ্ভিদের টিস্যুতন্ত্রের মধ্যে কোন অংশটা সব থেকে বেশি পরিমাণ জায়গা দখল করে রাখে, তাহলে আনসারটা কি হবে? উদ্ভিদ টিস্যুতন্ত্রের মধ্যে সব থেকে বেশি পরিমাণ জায়গা দখল করে রাখে যে অংশটা, তার নাম হচ্ছে ভিত্তি টিস্যুতন্ত্র। পাতার ক্ষেত্রে ভিত্তি টিস্যুতন্ত্রকে মেসোফিল নামে ডাকে। এই তো মুখস্থ হয়ে যাওয়ার কথা। তাহলে এখন আমি একটা ভিত্তি টিস্যুতন্ত্রের ছবি আমি চলো একটু ইন্টারনেট থেকে নিয়ে নিই। মেসোফিল, MESOPHYLL, মেসোফিল। মেসোফিল। তো এই যে এইখানে খুব ভালো ছবি আছে, যেখান থেকে আমি তোমাদেরকে মেসোফিল দেখাইতে পারবো, কোনটা নিলে ভালো হবে। এই চিত্রটা ভালো লাগতেছে আমার, এই চিত্রটা ভালো লাগতেছে, কোনটা নিব? এটা নিই, এই চিত্রটা সুন্দর। আচ্ছা, আরেকটা কথা মনে রাখবা, বিষম পৃষ্ঠ পাতার ক্ষেত্রে প্যালিসেড প্যারেনকাইমা, স্পঞ্জি প্যারেনকাইমা দুই রকমের কোষ পাওয়া যায়। প্যারেনকাইমা কি? একটা স্থায়ী টিস্যু যে কিনা কেবলমাত্র ভাজক থেকে স্থায়ীতে পরিণত হয়েছে, ঠিক আছে? এগুলোকে বলে প্যারেনকাইমা। এটা হচ্ছে কোলেনকাইমা, এটা হচ্ছে স্ক্লেরেনকাইমা। স্ক্লেরেনকাইমাটা পুরোপুরি স্থায়ীতে পরিণত হয়ে গেছে এবং অলমোস্ট মৃতর দিকে। স্থায়ী টিস্যুগুলো বেশিরভাগ ক্ষেত্রে মৃত, বাট যে ভাজক থেকে তো একটা সময় স্থায়ী হয়। ভাজক টিস্যু তখন তার বিভাজন ক্ষমতা হারাই ফেলে, তখন আস্তে আস্তে সে স্থায়ীর দিকে যেতে থাকে। তো ওটার প্রাথমিক স্টেজটা হচ্ছে প্যারেনকাইমা। প্রাথমিক স্টেজটা হচ্ছে প্যারেনকাইমা, তারপরে ক্লোরেনকাইমা, তারপর স্ক্লেরেনকাইমা। তাহলে প্যারেনকাইমা অনেক রকমের আছে, এর মধ্যে উদ্ভিদিক পাতার ক্ষেত্রে প্যালিসেড প্যারেনকাইমা, স্পঞ্জি প্যারেনকাইমা আমরা পাচ্ছি। এটা বিষম পৃষ্ঠ পাতার ক্ষেত্রে। বিষম পৃষ্ঠ পাতা মানে কি? পাতার এক পৃষ্ঠ এরকম, এক পৃষ্ঠ একরকম। যেমন দেখবো নরমালি পাতার উপর পৃষ্ঠটা একটু পিছলা থাকে, নিচের পৃষ্ঠটা একটু খসখসে থাকে, এটা বিষম পৃষ্ঠ পাতা। আর কিছু কিছু পাতা যেটা সমপৃষ্ঠ, বিষম পৃষ্ঠ না, উপর নিচে সব দিকেই সেম, এরকম অনেক পাতা আছে। এইসব পাতার ক্ষেত্রে আমি জাস্ট মানে প্যালিসেড প্যারেনকাইমা বা স্পঞ্জি প্যারেনকাইমা যে কোনো একটা আমরা পাই, ঠিক আছে? তো নরমালি একটা আদর্শ বিষম পৃষ্ঠ পাতার ক্ষেত্রে প্যালিসেড প্যারেনকাইমা, স্পঞ্জি প্যারেনকাইমা পাই। উপর দিকে থেকে প্যালিসেড প্যারেনকাইমা, নিচের দিকে থেকে স্পঞ্জি প্যারেনকাইমা, যেটা কিনা টিস্যু টিস্যু চ্যাপ্টার কোর্স, তারা এটা ভালো করে বুঝতে পারবা কথাগুলোকে। আল্লাহ, আমি তো চাইলাম ছবি, এরা আমাকে দিয়ে দিল ভিডিও। কেন রে ভাই? আচ্ছা দেখি কি বলতেছে। When you hear about plants, everything seems to end in the suffix "phil." Here we go into detail about another phil, the mesophyll. Mesophyll cells are found in the plant's leaves. They're a type of ground tissue that is actually found as two distinct types in the leaves. In a nice organized order, we find the palisade parenchyma cells of the mesophyll. These cells have a lot of chloroplasts in them, which is why they're the main sites of photosynthesis in the leaf, since chloroplasts conduct photosynthesis. There's usually only one layer of these particular cells, and they're located near the surface of the leaf, just under the epidermis, which is the skin. একটা কথা খেয়াল করছো যে উপর দিকে ঘন যে কোষগুলো, এগুলো কিন্তু প্যালিসেড প্যারেনকাইমা। কথাটা খেয়াল করছো বলছে? উপরটা তো স্কিন, এপিডার্মিস বা স্কিন। এই যে ঘন যে লেয়ারটা, পাতাকে কাটছে আর কি চারকোনা করে, ঘন লেয়ারটা হচ্ছে প্যালিসেড প্যারেনকাইমা। আর নিচে ফাঁকা 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 গোল গোল গুলো হচ্ছে স্পঞ্জি প্যারেনকাইমা, স্পঞ্জের মতো ফাঁকা 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 ফাঁকা। তো একটা কথা খেয়াল করছো, একটু আগে বলছে কিন্তু প্যালিসেড প্যারেনকাইমার মধ্যে সবথেকে বেশি পরিমাণ ক্লোরোপ্লাস্ট থাকে। তাহলে এটা একটা গুড সাইট ফর ফটোসিনথেসিস। যেহেতু এখানে অনেক বেশি পরিমাণে কি আছে, ক্লোরোপ্লাস্ট আছে, তার মানে এখানে খুব সুন্দর করে ফটোসিনথেসিস বা সালোকসংশ্লেষণ হবে। ক্লিয়ার কথাটা? কথাটা ক্লিয়ার? আমার কথা ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার? ওকে, আগে Plant. It helps protect the rest of the leaf. The other type of cell is the spongy mesophyll. There's still photosynthesis occurring in the spongy mesophyll, but there are large spaces left between the cells. These কি বলছে দেখো, যে এগুলো হচ্ছে স্পঞ্জি প্যারেনকাইমা। নিচের নিচের যে এই যে এটা 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 স্পঞ্জি প্যারেনকাইমা। স্পঞ্জি প্যারেনকাইমা ইজ এ গুড সাইট অলসো ফর ফটোসিনথেসিস, কারণ এর মধ্যে ক্লোরোপ্লাস্ট আছে স্পঞ্জি প্যারেনকাইমাতে, কিন্তু প্যালিসেডের মতো না। কারণ প্যালিসেড প্যারেনকাইমাটা কি, প্যালিসেড প্যারেনকাইমাটা ঘন আছে, স্পেস নষ্ট হয়েছে কম। বা স্পঞ্জি প্যারেনকাইমা লাল লাল যে স্পেসটা এখন ইন্ডিকেট করে দেখাইছে, এই লাল লাল স্পেসের মধ্যে অনেক জায়গা ফাঁকা। তো এখানে তো কোষ নাই, কোষ নেই মানে ক্লোরোপ্লাস্ট নাই। তো এই জন্য ইটস not like good site for photosynthesis like palisade parenchyma. এখানেও photosynthesis হবে, সালোকসংশ্লেষণ হবে, বাট প্যালিসেডের মতো হবে না। Spaces allow these layers to help carbon dioxide move around the leaf. The spongy mesophyll. কি সুন্দর একটা কথা বলছে, খেয়াল করো।
বলছে যে এই যে স্পেসটা, এই স্পেসটাও গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? এই যে পত্ররন্ধ্র দেখতে পারতেছো, আমি বলছি কি পাতার উভয় পৃষ্ঠে পত্ররন্ধ্র থাকে। তোমরা যদি টিস্যু তন্ত্র চ্যাপ্টারের কথা মনে করে দেখো, আর আমার এই চ্যাপ্টারের দ্বিতীয় লেকচারের কথা যদি মনে করে দেখো, তাহলে তোমরা একটা জিনিস খেয়াল করছো, পত্ররন্ধ্রগুলো উভয় পৃষ্ঠে আছে, বাট নিচের পৃষ্ঠে কিন্তু পত্ররন্ধ্র বেশি। তোমাদেরকে চিত্র যেটা দেখাইছি এর আগের ক্লাসেও দেখাইছি, এবং সাইকাসের পাতা দেখানোর সময় কিন্তু দেখানো হয়েছে যে পত্ররন্ধ্রগুলো পাতার কোন পৃষ্ঠে বেশি ছিল? নিচের পৃষ্ঠে, নিম্ন পৃষ্ঠে কিন্তু বিষম পৃষ্ঠ পাতার নিচের দিকে কিন্তু পত্ররন্ধ্রগুলো বেশি ছিল। অনেক ক্ষেত্রে শুধুমাত্র নিচের পৃষ্ঠে পত্ররন্ধ্রটা বেশি পাওয়া যায় বা শুধু পাওয়া যায়। তো এই নিচের পৃষ্ঠে কিন্তু আবার স্পঞ্জি প্যারেনকাইমা। এবং একটা জিনিস খেয়াল করো, পত্ররন্ধ্রের কিন্তু বায়ুকুঠুরি দরকার, রাইট? তো বায়ুকুঠুরি দেওয়ার জন্য কিন্তু স্পঞ্জি প্যারেনকাইমা কিন্তু গুড স্পেস। স্পঞ্জি প্যারেনকাইমার ফাঁকা ফাঁকা জায়গাগুলো কিন্তু বায়ুকুঠুরি হিসেবে কিন্তু ভালো একটা জায়গা দিতে পারবে। এই জন্য স্পঞ্জি প্যারেনকাইমা যদি নিচের পৃষ্ঠে এবং ওই নিচের পৃষ্ঠে পত্ররন্ধ্র বেশি পাওয়া যায়। এবং এই ফাঁকা থাকার কারণে যেহেতু সালোক সংশ্লেষণের জন্য আমার কার্বন ডাইঅক্সাইড লাগবে, সেহেতু এই কার্বন ডাইঅক্সাইডটা খুব সুন্দর করে এখান থেকে ট্রাভেল করতে পারে ফাঁকা থাকার কারণে। তার মানে কোনো কিছু কিন্তু অপ্রয়োজনীয় না। ঠিক আছে? ক্লিয়ার? রেসপন্স করো Soil না knows কেন the তোমরা? plant to bend and move in the wind, which itself helps move gases around the leaf's cells. The following image is an excellent view of the layers of a leaf. Notice the mesophyll layers. The palisade parenchyma cells are on top and the spongy mesophyll is below. উমা, উমা, এটা কোনো কথা? এখন দেখতে গেলে নাকি আমাকে রেজিস্ট্রেশন করতে হবে? তো দেখলাম না আমি, দেখলাম না, যতটুকু দেখার দরকার দেখে ফেলছি। কি রে ভাই, এরকম কেন? হাম শরীফ তো কে হওয়া, পুরা দুনিয়াই। যাক, আমার যতটুকু দেখা দেখা হয়ে গেছে না, বলো? আমার যতটুকু দরকার ছিল ওটুকু দেখে ফেলছি। ঠিক আছে, তাহলে স্পঞ্জি আর প্যালিসেড, প্যালিসেড প্যানকাম আর স্পঞ্জি প্যানকাম আমাদের বুঝা, না 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 না, ক্লোজ না, ক্লোজ হয়ে গেল রে। তাহলে স্পঞ্জি প্যানকাম আর প্যালিসেড প্যানকাম আমাদের বোঝা হয়ে গেছে। এখন আমরা নেট থেকে জাস্ট আরেকটা ছবি নিয়ে নিব, ছবি নিয়ে এখানে টেনে নিয়ে আসবো, তাহলে আমাদের হয়ে যাবে। যতটুকু বোঝার দরকার ছিল ততটুকু বুঝে ফেলছি। এখন নাও, তোমাদের কোর্স আমি কিনলাম না, যাও। মেজোফিল, আরেকটা মেজোফিল ছবি এনে এখানে বসাই দিই, তাহলেই হবে। আগের একদিন এরকম মজা নিছে আমার সাথে, আজকেও একই কাজই করবো। আচ্ছা, এখন আমরা চাইলে এটা নিয়ে নিই, এটা ভালো, এই ছবিটা খুব সুন্দর, এই ছবিটা সুন্দর। এই ছবিটাকে আমি নিয়ে নিই, এখানে অনেক কিছু আছে। তো এটাকে নিয়ে এটাকে এখন আমরা ব্যবচ্ছেদ করব। আউচ, এখানে যদি আমার সাথে মজা নেয়, এই তো সুন্দর। ওকে, তো পাতা, এটা পাতার গ্রাউন্ড টিস্যু। তো এই যে পাতার গ্রাউন্ড টিস্যুটা আমরা এখানে নিলাম, পাতার গ্রাউন্ড টিস্যু বা মেসোফিল টিস্যু এখানে আমাদের কাছে আছে। সো নাও সি, এখানে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এই যে উপরে যে জায়গাটা আছে, এই উপরের জায়গাটা হচ্ছে এপিডার্মিস, পাতার ত্বক, এবং উপরের পাটটা হচ্ছে কিউটিকল। অবভিয়াসলি কিউটিকল তো থাকবেই, কাণ্ডের ত্বকের উপর তো কিউটিকল থাকবেই, বা পাতাও তো কাণ্ডেরই তো একটা অংশ, তাই না? মাটির নিচে তো না, তার তো কিউটিকল নাই। একটা জিনিস খেয়াল করো, মূলের যদি কিউটিকল থাকতো তাহলে কি হতো জানো? মূল কখনো পানি গ্রহণ করতে পারতো না। ঠিক আছে ভাইয়া, ড্রয়িং করতে হবে না? ড্রয়িং করতে হলে আমি বলবো। প্যালিসেড প্যানকামায় কিভাবে ট্রান্সপিরেশনে ভূমিকা রাখে? প্যালিসেড প্যানকামা না, স্পঞ্জি প্যানকামে বেশি ভূমিকা রাখতেছে। আচ্ছা, তাহলে পাতার উপরে পৃষ্ঠ, পাতার নিচের পৃষ্ঠ, মানে পাতার উপরের দিক আর নিচের দিক, এই যে মাঝখান থেকে কি সুন্দর কত ছিদ্র করে কাটছে পাতাটা। তাহলে এরপর হচ্ছে এপিডার্মিস, এই পার্টটা পুরোপুরি এপিডার্মিস, এটাকে আমি নিলাম না। এই দেখো ভেইন বলছে না, ভেইন যে পার্টটাকে বলছে ভেইন, এই ভেইন পার্টটাকে আমরা ধরে নিলাম, ভেইন পার্টটাকে আমরা ধরে নিলাম এটা পাতার জাইলেমার ফ্লোয়েম ধরে নিলাম। আমি এখনো শিওর না, এটা জাইলেমার ফ্লোয়েমই হওয়ার কথা। আইদার জাইলেমার ফ্লোয়েম অথবা পাতার মাঝখানে শিরা থাকে ওইটা, যে কোনো একটা, যে কোনো একটা হবে। তো ভেইন নিয়ে আমাদের আলোচনা দরকার নেই আপাতত। ঠিক আছে, এই যে লম্বা 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 ঘন আকারে যে কোষগুলো আছে, এটা হচ্ছে প্যালিসেড প্যানকামা বা প্যালিসেড মেসোফিল। এটা প্যালিসেড প্যানকামা বা প্যালিসেড মেসোফিল। ঠিক আছে, আর নিচের দিকে যে ফাঁকা 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 যেগুলো, এগুলো হচ্ছে স্পঞ্জি প্যানকাইমা বা স্পঞ্জি মেসোফিল। এই যে এগুলো হচ্ছে স্পঞ্জি প্যানকাইমা, স্পঞ্জের মতো ফাঁকা 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 স্পেস তৈরি করছে। এবং দেখো এই যে স্টোমাটা বা পত্ররন্ধ্র, এই যে স্টোমাটা বা পত্ররন্ধ্রের মাঝখানে যে বায়ুকুটুরি থাকে, সেই বায়ুকুটুরির জন্য কিন্তু যথেষ্ট স্পেস কিন্তু এখানে আছে। ওকে, আর এটা হচ্ছে লোয়ার এপিডার্মিস বা কাণ্ডের নিচের ত্বক, পাতার নিচের ত্বক। তাহলে উপরের ত্বক, নিচের ত্বক, মাঝখানে ধরো জাইলেম ফ্লোয়েম তো এখানে দেখাইতে পারে না এইভাবে ভালো করে। ভেন বলতে আই গেস পাতার শিরাকে বুঝাইছে, যে মাঝখান থেকে দেখো শিরা চলে গেছে, সেজন্য আমি এটাকে জাইলেম ফ্লোয়েম শিওরলি বলতে পারতেছি না। আর হচ্ছে যদিও এখানে জাইলেম ফ্লোয়েমের অবস্থান আছে। আর এটা হচ্ছে প্যালিসেড প্যানকাম, স্পঞ্জি প্যানকাম। তো আমরা কি প্যালিসেড প্যানকাম, স্পঞ্জি প্যানকামে ক্লিয়ার?
আচ্ছা, প্যালিসিড প্যারেনকাইমার মধ্যে অনেক ক্লোরোপ্লাস্ট আছে। প্যালিসিড প্যারেনকাইমার যে কোষগুলো আছে এখানে অনেক কি আছে, ক্লোরোপ্লাস্ট আছে। আচ্ছা, অলসো একটা জিনিস মনে রাখবা, এখানে যেটাকে ভেইন বলছে, এখানে যেটা ভেইন বলছে, এই ভেনের সাথেই কিন্তু জাইলেম ফ্লোয়েমের অবস্থান বেশি। জাইলেম এবং ফ্লোয়েমের অবস্থানে ভেনের মধ্যেই কিন্তু বেশি, ভেনের মধ্যে কিন্তু জাইলেম ফ্লোয়েমের অবস্থান বেশি, এই জন্য ভেইন বলছে আর কি। ফাইন, এখন আমাদের যদি এই জায়গাটা যদি আমাদের ক্লিয়ার থাকে, এই জায়গাটা যদি ক্লিয়ার থাকে, তাহলে কিন্তু আমরা এইটুকু বুঝছি যে শালক সংশ্লেষণের অঙ্গ কোনটা, এটাকে আমরা বুঝছি। শালক সংশ্লেষণের অঙ্গ কোনটা? শালক সংশ্লেষণের অঙ্গ হচ্ছে পাতা। তাহলে শালক সংশ্লেষণের অঙ্গর কথা যদি আমি বলি, শালক সংশ্লেষণের অঙ্গ, অঙ্গ বললে আমি সহজ ভাষায় বলবো পাতা। আর পাতার মধ্যে যদি আমি আরো ইয়ে করতে বলি, তাহলে পাতার মেসোফিল, পাতার মেসোফিল। আচ্ছা, এইখানে যদি আমি ত্বকীয় টিস্যু তন্ত্র আনি, ত্বকীয় টিস্যু তন্ত্র, ত্বকের কি কোনো একটা অংশ শালক সংশ্লেষণে হেল্প করে না বলতো? ত্বকের কি ছোট্ট একটা অংশ কিন্তু শালক সংশ্লেষণে হেল্প করে? যারা কিনা পড়ছো টিস্যু তন্ত্র চ্যাপ্টারের ত্বকীয় টিস্যু পড়ছো, একটু কমেন্টে আমাকে বলতে পারবা পাতার ত্বকের কোন জায়গাটা, কার জায়গাটা শালক সংশ্লেষণে বেশি হেল্প করে? পত্ররন্ধ্র। ভেরি গুড, পত্ররন্ধ্রের গাট সেল, পত্ররন্ধ্রের গাট সেল। ভাই ভেনের মধ্যে দিয়ে কি হয়? ভেনের মধ্যে দিয়ে যে জাইলেম ফ্লোয়েম থাকে, এখানে পানি এবং খাদ্য পরিবাহিত হয়। ঠিক আছে, তাহলে পাতার পত্ররন্ধ্রের পত্ররন্ধ্রের গাট সেল। আচ্ছা, তাহলে অঙ্গ হিসেবে পাতা শিখলাম, পাতার মেসোফিল শিখলাম। এমনি পাতা বলতে মেসোফিল তো আমাদের বুঝে হয়ে গেল। মেসোফিলের মধ্যে কি আছে? প্যালিসিড প্যানক্যামা আছে, স্পঞ্জি প্যানক্যামা আছে। এটাকে আমি একটু উল্লেখ করে দিলাম 1 আর 2 দিয়ে। প্যালিসিড আর স্পঞ্জির কথা কিন্তু ভোলা যাবে না। প্যালিসিড স্পঞ্জি ভুলে গেলে কিন্তু পাপ হবে। ঠিক আছে, আচ্ছা এখন আসো, একটা মিনিট। আচ্ছা, এখন এই যে পাতার মধ্যে এমন কি আছে, বা কোন কোন গাছের পাতার ক্ষেত্রে আমরা এগুলো দেখি, এটা তো আমাদের জানা দরকার যে কাদের কাদের ক্ষেত্রে আমরা এটা পাই। তাহলে আমরা যদি শুরু করি, তাহলে আমরা শুরু করবো সবুজ শৈবাল থেকে। পাতা বলতে কার পাতা? সবুজ শৈবাল, তার পুরো দেহ। সবুজ শৈবালে শুধু পাতা না, সবুজ শৈবালে পুরো দেহ, এগুলোকে অ্যাড করো। অনেকের তো পাতা নাই, তাহলে সবুজ শৈবাল, তার মধ্যে সালোক সংশ্লেষণ হবে, তার মধ্যে ফটোসিনথেসিস হবে। সবুজ শৈবাল, শৈবালে কিন্তু পাতা নাই। পাতা তো উদ্ভিদের থাকবে রে ভাই। উদ্ভিদের বৈশিষ্ট্য কি? উদ্ভিদ হতে গেলে মূল, কাণ্ড, পাতা, ফুল, ফল, যে কোনো একটা থাকতে হবে। কিছুই তো নাই শৈবালে। তাহলে শৈবালে পুরো দেহই সালোক সংশ্লেষণ করতে পারে যদি সেটা সবুজ শৈবাল হয়ে থাকে, যদি সেটা সবুজ শৈবাল হয়ে থাকে। ঠিক আছে, তারপরে নীলাভ সবুজ শৈবাল, তারপরে হচ্ছে নীলাভ সবুজ শৈবাল। যদিও তার নাম শৈবাল, বাট সে বেসিক্যালি সায়ানোব্যাকটেরিয়া। যদিও আমি বলতেছি নীলাভ সবুজ শৈবাল, আসলে কিন্তু সেই শৈবাল না, আসলে সে কি? আসলে সে তো সায়ানোব্যাকটেরিয়া, তার মধ্যে রঞ্জক থাকে। ঠিক আছে, তারপরে কি? তারপরে হচ্ছে ইউগ্লেনা। ইউগ্লেনা 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 কি আমি তোমাদের দেখাবো না মাইক্রোস্কোপে একদিন। ঠিক আছে, অসুস্থ বলে অনেকদিন ধরে মাইক্রোস্কোপ ধরতে পারতেছি না। ভাই বইয়ে প্যারাসিট প্যানকামা থাকলে প্রশোধন কম হয় বলছে। হ্যাঁ, প্যারাসিট প্যানকামা থাকলে প্রশোধন কম হবেই, কারণ প্যারাসিট প্যানকামা থাকলে স্পঞ্জি প্যানকামা কমবে, কারণ স্পঞ্জি প্যানকামার বেশি দরকার পত্ররন্ধ্র থাকার জন্য। প্যারাসিট প্যানকামা ঘন বেশি, ঘন থাকলে সেখান থেকে পত্ররন্ধ্র ইজিলি বের হতে পারবে না, এই জন্য প্রশোধন কমে যায়। আচ্ছা, ইউগ্লেনা হচ্ছে বলা হয় থাকে যে কোন প্রাণীতে সালোক সংশ্লেষণ হয়, এরকম একটা প্রশ্ন আসছিল মেডিকেল ভর্তি পরীক্ষায়, কোন প্রাণীতে সালোক সংশ্লেষণ হয়। ইউগ্লেনাকে সরাসরি প্রাণী বলা উচিত না। ইউগ্লেনারা হচ্ছে একটা ইউক্যারিওটিক জীব, সরাসরি এটা প্রাণী বলাটা উচিত হবে না। এবং ইউগ্লেনাটার মধ্যে আবার মানে আছে, সালোক সংশ্লেষণকারী পিগমেন্ট আছে, রঞ্জক আছে, ক্লোরোপ্লাস্ট আছে। ইউগ্লেনাটা দেখতে কেমন হয়? ইউগ্লেনাটা দেখতে কেমন হয়? এই যে এরকম টাইপের, এরকম টাইপের হয় ইউগ্লেনা দেখতে। তোমাদেরকে দেখাইছিলাম মনে হয় একবার। এই তার ক্লোরোপ্লাস্ট, তার ভিতরে ক্লোরোপ্লাস্ট থাকবে, তার ভিতরে নিউক্লিয়াস থাকবে। এরকম টাইপের একটা জীব, এবং সে নড়াচড়া করতে পারে, যেমন তাকে প্রাণী ধরা হয়, এবং তার মধ্যে ক্লোরোপ্লাস্ট আছে, তার মধ্যে ক্লোরোপ্লাস্ট আছে এবং রঞ্জক আছে। এটা হচ্ছে ইউগ্লেনা। ইউগ্লেনা এই জন্য ক্লোরোফিল থাকার কারণে সে কিন্তু সালোক সংশ্লেষণ করতে পারে। এবং এটা প্রশ্ন আসছে নিচের কোন প্রাণীটি সালোক সংশ্লেষণ করতে পারে? এই একমাত্র, এটা একটু ভালো করে মনে রাখো, এই একমাত্র প্রাণী প্রাণী ধরা হয় থাকে, একমাত্র প্রাণী ইউগ্লেনা যে সালোক সংশ্লেষণ করতে পারে। ইউগ্লেনা কি করতে পারে?
আচ্ছা গুগল করে দেখাবো, আচ্ছা ঠিক আছে যাও দেখাই, চাইতেছো যখন এত করে ইউগ্লেনা দেখাই দিই। ইউগ্লেনা এই যে ইউগ্লেনা দেখাইছিলাম তোমাদেরকে। ইউগ্লেনার আগে উইকিপিডিয়া দেখাই দিই, যে কোনো কিছু শেখার জন্য উইকিপিডিয়া বেস্ট জায়গা। ইউগ্লেনের উইকিপিডিয়া নলেজটা আগে তোমাদেরকে দেই। দেখো ইউগ্লেনের কোনো জায়গায় কিন্তু লেখে নাই, ফাইলামের মধ্যে কিন্তু কোনো জায়গায় লেখে নাই যে সে ইয়ের মধ্যে পড়ছে। ইউগ্লেনের ফাইলামে কিন্তু কোনো জায়গায় লেখে নাই যে সে প্রাণীর মধ্যে পড়ছে, তাহলে এইটুকু বলছে ইউক্যারিওটা, ইউগ্লেনোজোয়া ফাইলামের মধ্যে সে পড়ছে। ঠিক আছে, সে ইউগ্লেনোজোয়া ফাইলামের মধ্যে পড়ছে। ওকে, তো যার কারণে কিন্তু আমরা এখানে বলতে পারি না সে প্রাণী। Euglena is a genus of single-cell flagellated eukaryotes. It is best known and most widely studied member of the class Euglenidae, a diverse group containing some 54 genera, মানে 54টা জেনাস আছে এবং 200টা স্পিসিস আছে। স্পিসিস অফ ইউগ্লেনা আর ফাউন্ড ইন ফ্রেশ ওয়াটার। ফ্রেশ ওয়াটারে পাবে, যেটা বলছিলাম পানি থেকে নিয়ে আসি, পানির একটা ছবি তো ইউগ্লেনা পাইছিলামও আমি, তোমাদের মধ্যে দেওয়া হয় নাই। তো এই হচ্ছে ইউগ্লেনা, তো তাকে প্রাণী হিসেবে ধরা হচ্ছে, বাট এটা কি আসলো কালো হঠাৎ করে মাঝখান থেকে, ঠিক আছে, পানি হিসেবে ধরা হচ্ছে। আচ্ছা একটা জিনিস খেয়াল করো, কি আসছে এটা মাঝখানে, আবার দেখো নাচানাচি করতেছে, যায় না কেন, এতো গেছে। এখানে একটা কথা আছে, একটু খেয়াল করতে হবে, একটু বড় করি, একটু ছোট করে খেয়াল করো ইউগ্লেনাটা। Since Euglena have features of both animal and plants, look at there. Euglena have features of both animals and plants, মানে এনিমেল এবং প্রাণী, উদ্ভিদ, এনিমেল আর প্রাণী কি জিনিস, উদ্ভিদ আর প্রাণী উভয় বৈশিষ্ট্য তার মধ্যে আছে। ঠিক আছে, এক্সট্রা ট্যাক্সোনমিস্ট ওয়ার্কিং উইদিন দা লিনিয়ান টু কিংডম সিস্টেম অফ বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন, মানে বলতেছে যে অনেক ক্লাসিফিকেশনে যারা গবেষণা করে তারা ট্রাই করতেছে যে লিনিয়াস যেটা বলছে সেটাকে আরেকটু ডাইভার্স করার জন্য, যাতে করে দুইটা বৈশিষ্ট্য একসাথে করে কোনো প্রাণী বা কোনো উদ্ভিদের বৈশিষ্ট্য বলা যায় কিনা। ফাউন্ড দেম ডিফিকাল্ট টু ক্লাসিফাই, ইউগ্লেনাকে ক্লাসিফিকেশন করা খুবই ডিফিকাল্ট হয়ে গেছে ইউগ্লেনাকে। ঠিক আছে, ইট ওয়াজ দ্য কোশ্চেন অফ হোয়ার টু পুট সাচ আনক্লাসিফাইবল ক্রিয়েচার্স দ্যাট প্রম্পটেড এই যে হেকেলের, আর্নেস্ট হেকেলের যে মনেরা প্রতিষ্ঠা ফানজাই প্ল্যান্টি অ্যানিমিলিয়া যেটা করছিল আর কি। ঠিক আছে, হেকেলই তো করছিল ওটা, তাই না? থার্ড লিভিং কিংডম, এ ফোর্থ কিংডম, অ্যানিমেল অফ লিনিয়াস, দ্য কিংডম প্রোটিস্টা। শেষমেশ না পারে এটাকে কোথায় ফেলাইলো? প্রোটিস্টার মধ্যেই ফেলাইলো। তো দেখছো প্রোটিস্টার মধ্যে ফেলাইছে, সে কি প্ল্যান্টের মধ্যে পড়ছে, সে কি অ্যানিমেলের মধ্যে পড়ছে, তাহলে কি তুমি কি ইউগ্লেনাকে কি প্রাণী বলতে পারবা? বলো, ইউগ্লেনাকে কি প্রাণী বলা যায়? বলা যায় না, ইউগ্লেনাকে প্রাণী বলা যায় না। ঠিক আছে, আর এই যে এখানে যে আর এই সুইটেকার করছে, হেকেল, হেকেল হচ্ছে প্রোটিস্টা, আর ওই হেকেল করছিল হচ্ছে ইয়া প্রোক্যারিওটা ইউক্যারিওটা। ওকে, তো এই হচ্ছে ইউগ্লেনার ছবি, খেয়াল করে, এবং তার একটা ফ্লাজেলা থাকে চলাচল করার জন্য। এই যে ক্লোরোপ্লাস্ট, খুব সুন্দর করে দেখা যাচ্ছে ইউগ্লেনার মধ্যে ক্লোরোপ্লাস্ট থাকে। আচ্ছা ভালো ছবি, এই দেখো ইউগ্লেনার ছবি, এই যে ইউগ্লেনা। এত বড় তো আসলে হয় না, ভিডিও দেখাই যাবে ভালো করে বুঝতা, ভিডিও দেখাই দিয়ে যাও, এই তো ভিডিও আছেই তো। এই যে ইউগ্লেনা, এই যে ফ্লাজেলা, তার এই যে অল্প একটু দেখা যাচ্ছে মনে ফ্লাজেলা গুলা। আমি দেখাবো না তোমাদেরকে, আমি মাইক্রোস্কোপে পাইছিলাম ইউগ্লেনাকে। এটা কি খাওয়া যায়? কেমনে খাওয়া এত ছোট জিনিস? এই ইউগ্লেনা, ক্লোরোপ্লাস্টের কারণে সে সবুজ, খুবই ছোট। হোয়াটএভার, সো আই গেস তোমরা বুঝতে পারছো ইউগ্লেনা, তারপরে ক্রাইসামেবিয়া, তারপরে কি আছে? ক্রাইসামিবা, 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 অ্যামিবার মতো গঠনের কিছু ক্রাইজোফাইটা, এটাও এক ধরনের শৈবাল, এগুলো এক ধরনের শৈবাল এবং এখানে সালোক সংশ্লেষণ করার উপযুক্তি আছে। তো এটাই হচ্ছে আমার ইউগ্লেনা, এবং এখানে ক্লোরোপ্লাস্ট আছে। ইউগ্লেনাতে কি আছে? ক্লোরোপ্লাস্ট আছে এবং তার ফ্লাজেলাও আছে, চলাচল করতে পারে, ফ্লাজেলা আছে তো চলাচল করতে পারে। সো আমরা একটা সুন্দর জিনিস আজকে জানলাম, ইউগ্লেনাটা একাধারে উদ্ভিদের প্রাণীর মাঝখানে আনক্লাসিফাইড
আনক্লাসিফাইড অ্যানিমেল অর প্ল্যান্ট অর্গানিজম বলতে পারি আমরা। তো এগুলোর ক্ষেত্রেও কিন্তু আমরা সালোক সংশ্লেষণের উপস্থিতি আমরা লক্ষ্য করতেছি। ওকে, এখন কথা হচ্ছে যে এদেরকে এই সালোক সংশ্লেষণ তো আমরা বুঝলাম যে কোথায় কোথায় হয়। সবুজ পাতা, আচ্ছা এইসব জায়গায় পাতার মধ্যে হইতেছে। আরো কি কি জায়গা আছে যেখানে আমাদের সালোক সংশ্লেষণ হইতে পারে সেগুলো তোমাদের জানা দরকার। আরো কোথায় কোথায় সালোক সংশ্লেষণ হইতে পারে, লেটস সি আরো কোথায় কোথায় সালোক সংশ্লেষণ হইতে পারে, আরো অ্যাড করো। আরো হইতে পারে অর্কিডের মূলে, অর্কিডের সবুজ মূলে, সবুজ মূলে। অর্কিডের মূল খুবই ইন্টারেস্টিং একটা জিনিস, তোমাদের অর্কিডের মূল দেখাইছি, তোমাদের অর্কিডের মূল দিয়ে কিন্তু ভিডিও দেখাইছি। অর্কিডের যে মূল পরাশ্রয়ী মূল, এবং অর্কিডের পরাশ্রয়ী মূল দিয়ে সে বাতাস বায়ুমণ্ডল থেকে সে পানি গ্রহণ করে নেয়। অর্কিডকে দেখো, সে কিন্তু একটা গাছকে পেঁচায় রাখে, এটা ভাবার কারণ না যে সে গাছ থেকে পুষ্টি শোষণ করতেছে। সে পরভোজী বা ধরো যেটাকে বলে সরলতা, শোষণ করে খায় না, মানে সে অপকারী না। সে গাছকে জড়ায় বড় হবে। আমার নেক্সট যেই বোটানির ব্লগ আসতেছে আবৃত বীজের উপর, বোটানি ব্লগ আবৃত বীজের শুট হয়ে গেছে অলরেডি, পার্ট 1 হয়ে গেছে, পার্ট 2 হয়ে গেলে ইনশাল্লাহ এই আগস্ট মাসের প্রথম সপ্তাহেই তোমরা হয়তোবা বোটানি না, আগস্ট মাসের 8-10 তারিখের মধ্যে বোটানির দ্বিতীয় ব্লগ, যেটা বোটানির দ্বিতীয় ব্লগ আবৃত বীজের ব্লগ পেয়ে যাবে ইনশাল্লাহ। সো ওইখানে অর্কিডের মূল আমি আবার ভালো করে দেখেছি। অর্কিডের মূলটা কি, ওটা গাছকে জাস্ট পেঁচায় রাখে, গাছ থেকে কোনো পুষ্টি নেয় না। তাহলে অর্কিড গাছ পুষ্টি কই থেকে পায়? ওই বায়ুমণ্ডলের যে জলীয় বাষ্প বা পানি আছে সেটাকে শোষণ করে একটা বিশেষ ব্যবস্থা অর্কিডের মূলে আছে। এবং অর্কিডের সবুজ মূল থাকে, অর্কিডের মূলে সবুজ মূল, এবং তার বাইরে একটা লেয়ার দেওয়া থাকে, সাদা একটা লেয়ার দেওয়া থাকে। ওই সাদা লেয়ারটাই স্পেশালি মডিফাই করে পানিকে টেনে নিতে পারে বায়ুমণ্ডল থেকে। একটু জেনে রাখো একটা জিনিস। ওহ, কত কিছু আছে জানার, তাই না? তো অর্কিডের মূলে সবুজ মূল, সেটাও কিন্তু সালোক শোষণ করতে পারে। তারপরে আর কার কথা আনতে পারি, আহ ফুলের সবুজ বোটা, ফুলের সবুজ বোটা এবং ফুলের যে বৃতি, এটাও কিন্তু সবুজ হয়। ফুলের বৃতিও কিন্তু কি হয়? সবুজ হয়। লাউ কুমড়ার কচি কাণ্ড, লাউ ও কুমড়ার, লাউ ও কুমড়ার কচি কাণ্ড, এটাও কিন্তু সবুজ। কচি কাণ্ড না, লাউ কুমড়ার কাণ্ড সবুজই হয় বেশিরভাগ ক্ষেত্রে। দেখো লাউ কুমড়া গুল্ম জাতীয় যে উদ্ভিদ গুলো আছে, গুল্ম জাতীয়, সরি বিরুৎ, নট গুল্ম, বিরুৎ, বিরুৎ জাতীয় লতানো যে উদ্ভিদ গুলো আছে, এদের গাও কিন্তু সবুজ। মোদ্দা কথা হচ্ছে সবুজে যা পাবা সেখান থেকে তুমি সালোক সংশ্লেষণ করতে পারবা, মনে থাকবে। সবুজে যা পাবা সেখান থেকে সালোক সংশ্লেষণ করতে পারবা। তারপর আমি তোমাদেরকে উল্লেখ করে দিলাম কোন কোন জায়গা থেকে সালোক সংশ্লেষণ হইতে পারে, এগুলোকে তোমাদের উল্লেখ করে দিলাম। নাও অঙ্গ, সালোক সংশ্লেষণের অঙ্গ আমাদের ক্লিয়ার। কথা ক্লিয়ার না ভেজাল আছে? একদম বুঝাই দিছে। আমার মনে হয় না এইখান থেকে কোনো এমসিকিউ আসলে কেউ ভুল করবে, এগুলো সব এমসিকিউ এর জন্য। মনে থাকবে কি থাকবেন না বলো? থাকবে কি থাকবে না মনে? থাকবে ইনশাল্লাহ। তো শেষ, আমাদের আর কোথায় হয় না হয় এগুলো নিয়ে এত কথাবার্তা বলা আমাদের প্রয়োজন নাই। এবার আমরা চলে যাব হচ্ছে সালোক সংশ্লেষণ তো হচ্ছে পাতার মধ্যে, তাই না? পাতার কোথায় হচ্ছে, পাতার কোন অঙ্গাণুতে হচ্ছে? তাহলে এখন টাইটেলটা হচ্ছে সালোক সংশ্লেষণের অঙ্গাণু। পাতা তো বুঝলাম, পাতা তো অঙ্গ, পাতা তো অঙ্গ, তাহলে সালোক সংশ্লেষণের অঙ্গাণু, সালোক সংশ্লেষণের অঙ্গাণু। সহজ উত্তর, সালোক সংশ্লেষণের অঙ্গাণু সহজ উত্তর ক্লোরোপ্লাস্ট। কোমর ব্যথা করতেছে। ক্লোরোপ্লাস্ট, তো ক্লোরোপ্লাস্ট কোথায় থাকে? শুধু ক্লোরোপ্লাস্টে হবে তা না, শুধু ক্লোরোপ্লাস্ট বললে ভুল হবে। ক্লোরোপ্লাস্ট পাশাপাশি একটা কথা অ্যাড করে রাখো, সেটা হচ্ছে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে, ব্যাকটেরিয়ার ক্ষেত্রে মেসোজোম,
ক্রোমাটোফোর, সরি, ব্যাকটেরিয়ার ক্ষেত্রে লিখে রাখো ক্রোমাটোফোর, ক্রোমাটোফোর। যেমন সায়ানোব্যাকটেরিয়া যেগুলো আছে, যেসব ব্যাকটেরিয়া সালোক সংশ্লেষণ করতে পারে, সালোক সংশ্লেষণকারী ব্যাকটেরিয়া যেগুলো আছে, এদের কিন্তু ক্লোরোপ্লাস্ট নাই, বা তারপরেও কিন্তু সে সালোক সংশ্লেষণ করে। কিভাবে মনে আছে? সাইকেল 1-এ পড়াইছিলাম, চতুর্থ অধ্যায়ে, সাইকেল 1-এর চতুর্থ অধ্যায়ে পড়াইছিলাম ব্যাকটেরিয়া, কিছু কিছু ব্যাকটেরিয়ার ক্ষেত্রে ক্রোমাটোফোর পাওয়া যায়। ব্যাকটেরিয়ার কোষঝিল্লি ভাঁজ হয়, তারপরে সেখানে থাইলাকয়েডের মতো তৈরি হয়, সেই থাইলাকয়েডের ভিতরে রঞ্জক থাকে, সেখান থেকে সালোক সংশ্লেষণ করতে পারে। তার মানে ব্যাকটেরিয়ার ক্লোরোপ্লাস্ট নাই, বা তারপরে সে সালোক সংশ্লেষণ করতে পারতেছে। সো ওটা হচ্ছে ক্রোমাটোফোরের কারণে পারতেছে, ক্রোমাটোফোর। ফাইন। তো এখন আসি আমাদের ক্লোরোপ্লাস্টের পুরো গঠনটা আমাদের ভালো করে জানতে হবে। ক্লোরোপ্লাস্টের পুরো গঠনটা আমাদের ভালো করে জানতে হবে। তাহলে আমরা আবার আঁকাবো, আমরা আবার কোথায় ফিরে যাচ্ছি? সাইকেল 1-এ ফিরে যাচ্ছি। আমরা আবার সাইকেল 1-এ ফিরে যাচ্ছি। সাইকেল 1 বলতে আমরা আবার সেই বাচ্চা আমলে ফিরে যাচ্ছি, যেখানে কিনা আমরা ক্লোরোপ্লাস্টের গঠন পড়ছিলাম। তা নরমালি একটা উদ্ভিদ কোষের ক্লোরোপ্লাস্টের আকৃতি কেমন হয়? নরমালি একটা উদ্ভিদ কোষের ক্লোরোপ্লাস্টের আকৃতি হয় হচ্ছে লেন্স আকৃতির। কি আকৃতির? লেন্স আকৃতির। তো তার দুইটা স্তর থাকে, বাইরের স্তর এবং ভেতরের স্তর। তাহলে এটা হচ্ছে বাইরের পর্দা, এবং তারপর হচ্ছে ভেতরের পর্দা। ভেতরের পর্দাটাকে আমি অন্য একটা কালার দিয়ে, অ্যাশ কালার দিয়ে একটু চিকন করে আঁকাই ভেতরের পর্দাটাকে। বাইরের পর্দা এবং ভেতরের পর্দা, দুই স্তরী পর্দা। কোন কোন জায়গায় 3 স্তরী পর্দা বলছে, আমরা প্রথমে 2 স্তরী আঁকাবো। দ্বিস্তরী পর্দা আমরা এখানে আঁকাবো। দ্বিস্তরী পর্দা, বাইরের মেমব্রেন এবং ভেতরের মেমব্রেন, ঠিক আছে? বহি পর্দা, অন্তঃপর্দা। লিখে দিচ্ছি বহি পর্দা, অন্তঃপর্দা, হুইচ ইজ ক্লোরোপ্লাস্টের। একটা কথা মনে রাখতে হবে, আমাদের কিন্তু এই ক্লোরোপ্লাস্টের ভিতরেই সীমাবদ্ধ থাকতে হবে সালোক সংশ্লেষণ পড়তে গেলে। ফাইন। এখন এটার ভিতরে আমি কি পাবো? এটার ভিতরে পাবো হচ্ছে আমরা থাইলাকয়েড। এর ভিতরে আমরা কি পাবো? থাইলাকয়েড। এবং অনেকগুলো থাইলাকয়েড একটা সময় একটা যুক্ত হয়ে তৈরি করবে গ্রানাম। ঠিক আছে? তাহলে আমি এখানে পুরোটা জুড়ে আঁকাবো না, অল্প একটু আঁকাবো তোমাদেরকে এটা দেখানোর জন্য থাইলাকয়েড এবং গ্রানাম গুলা কিভাবে হয়। ঠিক আছে? থাইলাকয়েড এবং গ্রানাম গুলা কিভাবে থাকে। এগুলো হচ্ছে একটা থাইলাকয়েড। একটা থাইলাকয়েড এরকম একটা পর একটা সজ্জিত থাকে থালার মতো, এবং তৈরি করে গ্রানাম। এরকম গ্রানাম তৈরি করে, একটা পর একটা থাইলাকয়েড এরকম সজ্জিত থাকে এবং কি তৈরি করে? গ্রানাম তৈরি করে। ঠিক আছে? এখানে ধরো আরো এক গুচ্ছ। তারপরে এখানে অল্প দিয়ে দিলাম, এখানে ধরো কয়েকটা আছে। তারপরে এইখানে যেগুলোকে দিব, এগুলোকে বুঝাবো যে কেটে ফেলা হয়েছে। এগুলোকে বুঝাচ্ছি যে কেটে ফেলা হয়েছে। কেটে ফেলা হয়েছে বলতে এরকম টাইপের, মানে ভিতরের জায়গাটা কেটে ফেলা হয়েছে মাঝ বরাবর। মাঝ বরাবর কেটে ফেলা হয়েছে। ধরো এগুলো মাঝ বরাবর কেটে ফেলা হয়েছে এরকম টাইপের আর কি, ভিতরের স্পেসটা। আচ্ছা, তো এই হচ্ছে থাইলাকয়েড, একটা পর একটা থাইলাকয়েড বসছে। এখন এই থাইলাকয়েড গুলা আবার একটা সাথে যুক্ত থাকে, একটা সাথে কি থাকে? যুক্ত থাকে। যুক্ত কি দিয়ে থাকে? যুক্ত থাকে হচ্ছে গ্রানাম দিয়ে। কি দিয়ে? গ্রানাম ল্যামিলি দিয়ে যুক্ত থাকে। কি দিয়ে যুক্ত থাকে? ল্যামিলি দ্বারা। ল্যামিলি গুলোর অবস্থাটা ভালো করে খেয়াল করলাম, এগুলো কিভাবে থাকবে। তাহলে আমরা এইখান থেকে শুরু করে
এইভাবে যুক্ত করলাম। এইখান থেকে একটাকে আনবো আমরা এমন ভাবে, এভাবে দিয়ে দিলাম, এবং এখান থেকে দেখাবো আরেকটা আসছে, ঠিক তার নিচে ঢুকছে, দেখাই দিলাম। এখান থেকে কিছু আবার ওই দিকে গেছে, বাইরের দিকে গেছে, যেটা এখানে উপস্থিত নাই হয়তোবা। এখান থেকে একটা বের হয়ে এভাবে উপর দিকে গেছে, এটা এখন উপস্থিত নাই। এখান থেকে একটা বের হয়ে ধরো এদিকে গেছে, মানে বিভিন্ন দিকে ছড়ায় গেছে, এটা বোঝানোর জন্য আর কি। তারপরে এখান থেকে ধরো একটা আসছে, এসে এটার মধ্যে প্রবেশ করছে, এভাবে প্রবেশ করছে, এবং এখান থেকে ধরো দেখাইলাম আমি আরো একটা আসছে, এসে প্রবেশ করছে, আরো একটা আসছে, এসে প্রবেশ করছে। অলসো আমরা দেখাইলাম যে এখান থেকে এসে প্রবেশ করতে চাইছে অন্য একজনের সাথে, সেটাও গেছে। অলসো প্রবেশ করতে চাইছে, সেভাবে গেছে। এখান থেকেও দেখাচ্ছি আমরা, এইভাবে গেছে। এগুলো হচ্ছে ল্যামিলি। এখান থেকে দেখাবো অসংখ্য। These are the ল্যামিলিস। আচ্ছা, এখান থেকে কটা যুক্ত করে দিই। ল্যামিলি, এখান থেকে একটা ল্যামিলি এভাবে বের করে আমি দেখাবো যে এভাবে কেটে ফেলা হয়েছে ল্যামিলিটাকে। ল্যামিলিটাকে বের করে এখানে কেটে ফেলা হয়েছে, এবং এখান থেকে একটা ল্যামিলি বের করবো আমরা, যেটা দেখাবো যে কেটে ফেলা হয়েছে। কেটে ফেলা হয়েছে, কেটে ফেলা হয়েছে মানে দেখানোর জন্য যে এটা রাস্তা পথ আছে একটা, যে কেটে ফেলা হয়েছে। বুঝাইলাম যে এটা কেটে ফেলা হয়েছে। ওকে, তো তুমি এখন বুঝতে পারছো যে 3 ডাইমেনশনালি কিভাবে ছড়ায় ছিড়ায় থাকে ল্যামিলি গুলা। প্রচন্ড ছড়ায় ছিড়ায় থাকে ল্যামিলি গুলা, এবং অসংখ্য থাইলাকয়েড মেটাসেলার ল্যামিলি দিয়ে যুক্ত। এগুলোকে গ্রানাম ল্যামিলি বা স্ট্রোমা ল্যামিলি ওগুলো থাকে। গ্রানাম বুঝে গেলাম, পুরো হচ্ছে গ্রানাম চাকতি, এক একটা হচ্ছে থাইলাকয়েড। আর মাঝখানের যে স্পেসটা ডট 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 দিয়ে দিব এখন আমি। মাঝখানে যে স্পেসটা ডট 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 এইগুলো হচ্ছে স্ট্রোমা। এগুলোকে বলি কি আমরা স্ট্রোমা। এটাকে আমরা বলছি স্ট্রোমা। স্ট্রোমা, স্ট্রোমা। ওকে, এক একটা চাকতিকে আমরা বলছি থাইলাকয়েড। সিঙ্গেল সিঙ্গেল চাকতি ইজ নোন এজ থাইলাকয়েড। থাইলাকয়েড, থাইলাকয়েড, থাইলাকয়েড। এগুলো বাচ্চাকালে পড়ে আসো তোমরা, তাই না? সাইকেল মনে পড়ে আসো, আবার আবার পাওয়া লাগলো কি থাইলাকয়েড। ঠিক আছে। আর ল্যামিলি, ল্যামিলিও দেখাইতে হবে। এগুলা হচ্ছে একটা ল্যামিলি, 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 ল্যামিলি বা ল্যামেলাম। ল্যামিলি বহুবচন, একবচনে ল্যামেলাম। তো এই যে থাইলাকয়েডের ভিতরে যে গহ্বরটা, থাইলাকয়েডের ভিতরে গহ্বর এবং থাইলাকয়েডের আবরণ, এই কনসেপ্টটা এখন তোমাদের একটু বুঝতে হবে। থাইলাকয়েডের ভিতরে গহ্বর এবং থাইলাকয়েডের আবরণ। তো এই জায়গাটাকে আমি একটু আবার আঁকাই, এই জায়গাটা একটু ভালো করে বুঝতে হবে আমাদেরকে। ধরো এখানে আমরা একটা আঁকাবো থাইলাকয়েড, এই এবং এই, এই, থাইলাকয়েডটাকে কেটে ফেলা হয়েছে এটা বোঝানোর জন্য মাঝ বরাবর। ওকে, একটু কাটা কাটা মনে হচ্ছে না জিনিসটা দেখতে, যে
ব্যাপারটা এরকম ছিল, থাইলাকয়েড এরকম জিনিস, মাছ বরাবর কেটে ফেলছে। দেখতে কি একটু ওরকম মনে হচ্ছে না যে মাছ বরাবর, মানে এরকম একটা গোল জিনিস এরকম কেটে ফেলেছে, বা একটা বার্গার, এটা এরকম গোল বার্গার এভাবে তুমি কাটছো, এরকম একটা গোল বার্গার এভাবে তুমি যদি কেটে ফেলো তাহলে কি দেখতে এরকম মনে হবে না? দেখো তো, কি একটু একটু কি করা, একটু কি বোঝা যাচ্ছে চিত্রটা? আমি খুব কষ্ট করে ট্রাই করতেছি যে তোমাদের একদম ঢুকে দেওয়া যায়, ভাই একটা ড্রয়িং এর কোর্স আনেন। দেখো একটু বোঝা যাচ্ছে যে ব্যাপারটা, যে একটা বার্গার মাছ বরাবর কাটলে কেমন দেখা যাবে, বার্গারের পেটি মাঝখানের খাবার দেখা যাবে না? এরকম টাইপের মনে হচ্ছে না? এটা বোঝানোর জন্য আর কি, হ্যাঁ, যে এই জায়গাটা বেসিক্যালি এটা, এই জায়গাটা বেসিক্যালি এটা, হ্যাঁ, জাস্ট এই জায়গাটাকে এখানে জুম করে দেখানো হয়েছে। তো ওইখানে আমি কি পাবো, এখানে যেটা আমি বুঝাতে চাইতেছি বেসিক্যালি সেটা হচ্ছে সাদা যে স্পেসটা সেটা হচ্ছে থাইলাকয়েড মেমব্রেন। সাদাটা হচ্ছে থাইলাকয়েড মেমব্রেন, থাইলাকয়েড, সাদা জায়গাটা হচ্ছে থাইলাকয়েড মেমব্রেন, মেমব্রেন মানে পর্দা, তাহলে সাদাটা হচ্ছে থাইলাকয়েডের পর্দা। তাহলে এই যে থাইলাকয়েডের পর্দা, সাদাটা হচ্ছে থাইলাকয়েডের পর্দা। থাইলাকয়েড মেমব্রেন ইজ সো মাচ ইম্পর্টেন্ট। আমাদের আলোচনার মধ্যে থাইলাকয়েড মেমব্রেনটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, থাইলাকয়েড মেমব্রেন। এবং ভিতরের জায়গাটা হচ্ছে থাইলাকয়েড প্রকোষ্ঠ, ভিতরের জায়গাটা হচ্ছে থাইলাকয়েড প্রকোষ্ঠ। থাইলাকয়েড মেমব্রেন, যে এটা কিন্তু থাইলাকয়েড মেমব্রেন, এটা কিন্তু থাইলাকয়েড মেমব্রেন, ঠিক আছে, এটাও থাইলাকয়েডের মেমব্রেন। এগুলো হচ্ছে থাইলাকয়েড মেমব্রেন। আর ভিতরের যে স্পেসটা, ভিতরের স্পেসটা হচ্ছে থাইলাকয়েড প্রকোষ্ঠ। কি ভিতরের প্রকোষ্ঠ হচ্ছে থাইলাকয়েড প্রকোষ্ঠ, ভিতরের জায়গাটা হচ্ছে থাইলাকয়েডের প্রকোষ্ঠ। থাইলাকয়েডের ভিতরের স্পেস বা থাইলাকয়েডের প্রকোষ্ঠ, এই দুটো জায়গা অনেক বেশি গুরুত্বপূর্ণ। থাইলাকয়েডের মেমব্রেন যেরকম গুরুত্বপূর্ণ, থাইলাকয়েডের ভিতরের স্পেসটাও আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। ওকে, আর এখান থেকে ল্যামিলি বের হয়েছে, এগুলো থেকে কি বের হয়, ল্যামিলি, ঠিক আছে। তো ল্যামিলি কিভাবে বের হয় সেটাও আমি চাইলে লিখে দেখাইতে পারি তোমাদেরকে, ল্যামিলি কিভাবে বের হয় সেটাও লিখে দেখানো সম্ভব। হয় নাই, এই হচ্ছে থাইলাকয়েডের ভিতরের, থাইলাকয়েড থেকে কিভাবে একটা ইয়ে আসে, ল্যামিলি আসে, থাইলাকয়েড থেকে কিভাবে একটা ল্যামিলি আসে, ল্যামিলির ভিতরের জায়গাটা, ঠিক আছে। এবং ল্যামিলি গুলো এখান থেকেই তৈরি হয়েছে, ভিতরে এই জায়গা থেকেই তৈরি হয়েছে ল্যামিলি গুলা। এই হচ্ছে ল্যামিলি, এটার ভিতর থেকে একটা সাথে কানেক্টেড হয়, একটা সাথে কানেক্টেড হয়। তাহলে এই যে প্রকোষ্ঠ, থাইলাকয়েড প্রকোষ্ঠ, থাইলাকয়েড প্রকোষ্ঠের ভিতরে কি থাকে? তাহলে একটা জিনিস আমরা জানলাম যে সালোক সংশ্লেষণের অঙ্গাণু হচ্ছে ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্টের মধ্যে দুইটা জায়গায় সালোক সংশ্লেষণ হবে। ক্লোরোপ্লাস্টের দুইটা জায়গা এখানে আমাদের বেশি গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে স্ট্রোমা, কই সেই স্ট্রোমা, একটা হচ্ছে স্ট্রোমা, দুটো জায়গা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে স্ট্রোমা, স্ট্রোমার কথা ভোলা যাবে না, স্ট্রোমা, আর একটা হচ্ছে থাইলাকয়েড। এই দুটো জায়গা ভাইয়া, এই দুটো জায়গার নাম আমাদের ভালো করে মনে রাখতে হবে, এই দুটো জায়গার নাম স্ট্রোমা এবং থাইলাকয়েড, স্ট্রোমা এবং থাইলাকয়েড। তাহলে আমি যদি বলি সালোক সংশ্লেষণের অঙ্গ কোনটা, পাতা, সালোক সংশ্লেষণের অঙ্গাণু কোনটা, ক্লোরোপ্লাস্ট, সালোক সংশ্লেষণের অঙ্গাণু কোনটা, ক্লোরোপ্লাস্ট, ঠিক আছে। এবং সালোক সংশ্লেষণের স্থান কোনটা, যদি আমি বলি সালোক সংশ্লেষণের স্থান, সালোক সংশ্লেষণের স্থান, তাহলে স্থান হচ্ছে দুইটা, থাইলাকয়েড এবং স্ট্রোমা, থাইলাকয়েড এবং স্ট্রোমা। হ্যাঁ, এই স্ট্রোমাতে হচ্ছে আলোক নিরপেক্ষ পর্যায়ে চলবে, এই স্ট্রোমাতে হবে আলোক নিরপেক্ষ পর্যায়, স্ট্রোমাতে হবে আলোক নিরপেক্ষ পর্যায়, মানে এই যে পুরো ফাঁকা ভিতরে ডট 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 জায়গাগুলো, এখানে আলোক নিরপেক্ষ অধ্যায় ব্ল্যাকম্যানের দ্বিতীয় পর্যায়ে যেটা আলোক নিরপেক্ষ পর্যায়। আর থাইলাকয়েড মেমব্রেন এবং থাইলাকয়েড প্রকোষ্ঠ দুটো জায়গায় একসাথে হেল্প হবে, থাইলাকয়েড মেমব্রেন এবং থাইলাকয়েড প্রকোষ্ঠ। আচ্ছা, একজন বলছো ল্যামিলির কাজ কি? ল্যামিলির কাজ হচ্ছে আদান প্রদান করা বিভিন্ন জিনিসের, রঞ্জক টঞ্জক থেকে শুরু করে সবকিছু। এই থাইলাকয়েড মেমব্রেন এবং থাইলাকয়েড প্রকোষ্ঠ, থাইলাকয়েডের ভিতরে আবার দুটো জায়গা, থাইলাকয়েডের ভিতরে কিন্তু আবার দুটো জায়গা মাথায় রাখতে হবে। থাইলাকয়েডের ভিতরে কিন্তু আমি দুটো জায়গা পাচ্ছি, একটা হচ্ছে থাইলাকয়েডের মেমব্রেন মানে থাইলাকয়েডের যে পর্দা ওটাও গুরুত্বপূর্ণ, এবং থাইলাকয়েডের প্রকোষ্ঠ
এটাও কিন্তু গুরুত্বপূর্ণ, দুটাই কিন্তু গুরুত্বপূর্ণ, থাইলাকয়েড মেমব্রেন, থাইলাকয়েড প্রকোষ্ঠ। এখানে কোন জায়গা চলবে? এখানে চলবে হচ্ছে আলোক নির্ভর পর্যায়। এখানে হবে লাইট ডিপেন্ডেন্ট ফেজ, লাইট ডিপেন্ডেন্ট, লাইট ডিপেন্ডেন্ট ফেজ, আলোক নির্ভর পর্যায়। আর স্ট্রোমাতে কি ঘটবে? স্ট্রোমাতে হবে লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজ, ইন্ডিপেন্ডেন্ট ফেজ, আলোক নিরপেক্ষ পর্যায়। তাহলে বিজ্ঞানী ব্ল্যাকম্যান দুইটা পর্যায়ে ভাগ করছেন, লাইট ডিপেন্ডেন্ট ফেজ আর লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজ। লাইট ডিপেন্ডেন্ট ফেজ উইল হ্যাপেন ইনটু দা থাইলাকয়েড and thylakoid membrane and light independent phase will happen into the stroma. কোথায়? স্টোমা। এখন এইখান থেকে কিন্তু আমরা বলতে পারি যে কোথায় কি থাকে, এখান থেকে কিন্তু আমরা ক্লিয়ারলি বলতে পারবো যে কোথায় কি থাকে। সালোকসংশ্লেষণের স্থান, এটা তো অঙ্গাণুটা টাইটেল ছিল, অঙ্গাণুটা তো টাইটেল ছিল, টাইটেলটাকে আমরা একটু মার্ক করি। অঙ্গাণু এটা ছিল টাইটেল, অঙ্গাণু দুইটা ছিল, ক্লোরোপ্লাস্ট এবং ক্রোমাটোফোর। আর সালোকসংশ্লেষণের স্থান এটা ওটা টাইটেল, এটা ওটা টাইটেল, সালোকসংশ্লেষণের স্থান দুইটা, এটা ওটা টাইটেল। আচ্ছা, তাহলে একসাথে আমরা দুটো দেখে ফেললাম। এখন জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে কোন জায়গায় কি পাবো আমরা, এটা আমরা বের করতে পারি। লাইট ডিপেন্ডেন্ট ফেজ, আলোক নির্ভর পর্যায়, আলোক নির্ভর পর্যায়ে কি কি থাকতে পারে, আর আলোক নিরপেক্ষ পর্যায়ে কি কি থাকতে পারে। খেয়াল করো, আমরা বলছি আলোক নির্ভর পর্যায়ে আমরা সূর্যালোকের উপস্থিতিতে পানিকে ভাঙবো, ভেঙে NADPH2 ATP তৈরি করব। তো এইসব তৈরি করার জন্য ক্লোরোফিল টোরোফিল এই জিনিসগুলো লাগবে, ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, এইসব রঞ্জক লাগবে। মেন কথা হচ্ছে বিভিন্ন রকমের রঞ্জক লাগবে, যেগুলোকে একসাথে আমরা কোয়ান্টোজোম বলবো। একসাথে আমরা কি বলবো? কোয়ান্টোজোম। কোয়ান্টোজোম নিয়ে আলোচনা আমরা একটু পরে আসবো, কথাটা লিখে রাখো, কোয়ান্টোজোম, কোয়ান্টোজোম, কোয়ান্টোজোম লাগবে। কি লাগবে ভাইয়া? কোয়ান্টোজোম লাগবে। কোয়ান্টোজোম কোথায় থাকবে? কোয়ান্টোজোম থাকবে থাইলাকয়েড প্রকোষ্ঠে। কোয়ান্টোজোম কোথায় থাকবে? থাইলাকয়েড প্রকোষ্ঠে। কোয়ান্টোজোম, কোয়ান্টোজোম কোথায় থাকবে? থাইলাকয়েড প্রকোষ্ঠে। এই যে থাইলাকয়েডের ভিতরে, এই যে থাইলাকয়েডের ভিতরে থাকবে কোয়ান্টোজোম। হোয়াট ইজ কোয়ান্টোজোম? কোয়ান্টোজোমস আর দ্য ডিফারেন্ট পিগমেন্টস, ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, ক্লোরোফিল সি, ক্লোরোফিল ডি, ক্লোরোফিল ই, ব্যাকটেরিওফিল, জ্যান্থোফিল, ক্যারোটিনয়েড, এক্স ওয়াই জেড, এই সবকিছু থাকবে হচ্ছে এই প্রকোষ্ঠের ভিতরে, প্রকোষ্ঠের ভিতরে। কারণ এখানে সালোক সংশ্লেষণের জন্য আলোকে ব্যবহার করতে হবে। আলো কখন ব্যবহার হবে? ক্লোরোফিল থাকলে কিন্তু ব্যবহার হবে। ক্লোরোফিলের কথা যখন চলে আসতেছে, তাহলে ক্লোরোফিল কোথায় থাকবে? স্টোমাতে থাকবে না থাইলাকয়েড থাকবে? সবাই একসাথে কমেন্টে উত্তর দিয়ে দাও। ক্লোরোফিল কোথায় থাকবে? তো ক্লোরোফিল কোথায় থাকবে? থাইলাকয়েডের ভিতরে থাকবে নাকি স্টোমাতে থাকবে? ক্লোরোফিল কোথায় থাকবে? ক্লোরোফিল থাইলাকয়েডের ভিতরে থাকবে। ক্লোরোফিল কোথায় থাকবে? থাইলাকয়েডের ভিতরে থাকবে। তাহলে থাইলাকয়েডের ভিতরে ক্লোরোফিল আছে এবং সেখান থেকে আলোক নির্ভর পর্যায় হয়ে এটিপি এবং এনএডিপি তৈরি হবে, যেটাতে পরবর্তী জারণ করা হবে, সরি বিজারণ করা হবে। তাহলে স্টোমাতে বেসিক্যালি কি হচ্ছে? লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজ বা কার্বনের বিজারণ। তাহলে কার্বনের বিজারণ করতে গেলে কি অনেক এনজাইম লাগবে, কারণ এগুলো রাসায়নিক বিক্রিয়া। এগুলো রাসায়নিক বিক্রিয়া, অনেক এনজাইম লাগবে, কারণ এগুলো তো আলো নাই। আলো নাই তাহলে অনেক বিক্রিয়া লাগবে, অনেক বিক্রিয়া হবে। বিক্রিয়া হতে গেলে কি লাগবে? এনজাইম লাগবে। তাহলে এটা মনে রাখবা, স্টোমাতে কি আছে? স্টোমাতে হচ্ছে উৎসেচক আছে, অনেক রকমের উৎসেচক এবং এনজাইম আছে। স্টোমাতে কি আছে? অনেক রকমের উৎসেচক এবং এনজাইমস আছে। অনেক রকমের উৎসেচক এবং এনজাইমস আছে কোথায়? স্টোমাতে। কারণ এখানে আলো নাই। স্টোমাতে লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজ হবে, অর্থাৎ এখানে আলো নাই। তাহলে এখানে কি থাকবে? বিভিন্ন রকমের এনজাইম থাকবে। তাহলে স্টোমাতে থাকবে বিভিন্ন রকমের এনজাইম, থাইলাকয়েডে থাকবে বিভিন্ন রকমের কন্টোজোম। কন্টোজোম কি একটু পরে বলবো। এই পার্টটুকু ক্লিয়ার কিনা? মোটামুটি শেষ। মানে এই বৃহৎ যে আলোচনাটার মধ্যে ঢুকছিলাম আজকে আমরা, সেই বৃহৎ আলোচনার মানে আজকের লেকচার শেষ হয় নাই। আমরা দুটো আলোচনা করলাম জিনিস নিয়ে, দুটো জিনিস নিয়ে আলোচনা করলাম। একটা হচ্ছে পাতা, পাতার কোন কোন জায়গায় কিভাবে প্যালেসেড প্যানিকা বা স্পঞ্জি প্যানিকা, জিনিসগুলো আমরা ক্লিয়ার করলাম। এবং আমরা ক্লিয়ার করলাম পাতার ভিতরে আবার কোন জায়গায়, মানে পাতার ভিতরে আবার ঢুকলাম। পাতার ভিতরে কোথায় ঢুকলাম? পাতার ভিতরে আমরা ক্লোরোপ্লাস্টের ভিতরে ঢুকলাম। ক্লোরোপ্লাস্টের ভিতরে আবার কোথায় ঢুকলাম? থাইলাকয়েডের ভিতরে ঢুকলাম। থাইলাকয়েডের ভিতরে আমরা ঢুকলাম, থাইলাকয়েডের ভিতরে আমরা ঢুকে কি পেলাম? কন্টোসোম পেলাম। সেই থাইলাকয়েডের ভিতরে আমরা আরো ঢুকবো। তার মানে খেয়াল করো, একটা গাছ, একটা গাছের পাতা, সালোক সংশ্লেষণের অঙ্গ, সেই পাতার কোন জায়গায়? পাতার ভিতরে কোথায়? অঙ্গাণু কি? ক্লোরোপ্লাস্ট। সেই ক্লোরোপ্লাস্টের ভিতরে কোন জায়গায়? ক্লোরোপ্লাস্টের ভিতরে হচ্ছে থাইলাকয়েড। স্টোমাতে, স্টোমা তো খুব ইজি জিনিস। থাইলাকয়েডের কোন জায়গায়? থাইলাকয়েডের মেমব্রেন এবং থাইলাকয়েডের প্রকোষ্ঠের ভিতরে। থাইলাকয়েডের প্রকোষ্ঠের ভিতরে হচ্ছে স্থান। এটার ভিতরে কি আছে? এটার ভিতরে আছে কন্টোসোম। সেই কন্টোসোম আবার কি জিনিস? সেটা হচ্ছে রাসায়নিক অণু। তার মানে আমরা বড় একটা বৃহৎ গাছের বড় একটা পাতা থেকে সেটার ভিতরে ঢুকলাম, ভিতরে ঢুকে আমরা ক্লোরোপ্লাস্ট পাইলাম, ক্লোরোপ্লাস্টের ভিতরে ঢুকে আমরা থাইলাকয়েড পাইলাম, থাইলাকয়েডের ভিতরে ঢুকে তোর কিছু পাচ্ছি না, এখন আমরা রাসায়নিক অণু পাচ্ছি। সেই রাসায়নিক অণুকে আমরা ভেঙে দেখবো। কত ভিতরে যাইতে পারো তুমি। এই শুভ্র ভাইয়ের ক্লাসগুলো তোমরা বুঝবা। কি বোরিং হচ্ছ আজকে? নতুন শুভ কি? শুভ প্যারা লাগতেছে? ও কি কেমন লাগতেছে?
ভাই একটা ড্রয়িং এর কোর্স আনেন। আচ্ছা ঠিক আছে, আনবো। ওকে, তাহলে এখন একটা ব্রেক দিই, এটা ব্রেক হয়ে যাক, এটা ব্রেক হবে 10 মিনিটের। ক্লাস শুরু হয়েছে 1 ঘন্টা 20 মিনিট হয়ে গেছে। ভাবা গো ভাবা, নিজেও টের পাই নাই। টের পাইতেছি আমার গলা বলতেছে শুভ্র তুই কি আসিস, গলা বলে শুভ তুই কি আসিস, তুই কি আসিস বাবা। আচ্ছা আরেকটু পরে তো নামাজের আজান দিয়ে দিবে, তাহলে ব্রেক দিব না, একটু পরে আজান দিবে, আজানের সময় একেবারে ব্রেক দিব। আসো ভেতরে ঢুকি, থাইলাকয়েড প্রকোষ্ঠের ভিতরে ঢুকবো এখন আমরা। প্ল্যান ফিজিওলজির কয়টা ক্লাস লাগবে? 8টা ক্লাস তো লাগবে। চলো এবার আর ভিতরে ঢুকা যাক। এবার আমরা কোয়ান্টোজোমে ঢুকবো। কোয়ান্টোজোমের ভিতরে ঢুকলেই আমরা আসলে বেসিক্যালি কোয়ান্টোজোমের ভিতরে ঢুকলেই আমরা সালোক সংশ্লেষণের যত রঞ্জক আছে সব পেয়ে যাব। কোয়ান্টোজোমের ভিতরে অনেক কিছু আছে যেগুলো থাইলাকয়েডের প্রকোষ্ঠের ভিতরে থাকে। ওকে, তাহলে এই যে থাইলাকয়েডের প্রকোষ্ঠ, এটার ভিতরে আমি কোয়ান্টোজোম পাইছি এবং এটা স্ট্রোমা ল্যামেলির মধ্যেও থাকবে, ল্যামেলির গায়েও থাকবে। এই যে ল্যামেলি যেটা আছে, ল্যামেলি, এই ল্যামেলির গাতেও রঞ্জক থাকবে। রঞ্জক কোথায় কোথায় থাকে যদি প্রশ্ন আসে, রঞ্জক কোথায় থাকে? কোয়ান্টোজোম কি? কোয়ান্টোজোম হচ্ছে সকল রঞ্জকের সমষ্টি। রঞ্জক কোথায় পাওয়া যায়? রঞ্জক কোথায় পাওয়া যায়? রঞ্জক, রঞ্জকের আলোচনায় আমরা যাবো। রঞ্জক, রঞ্জক কোথায় পাওয়া যায়? রঞ্জক পাওয়া যায় থাইলাকয়েডে, যে থাইলাকয়েড আমরা আঁকাইছি, থাইলাকয়েড ও ল্যামেলিতে, থাইলাকয়েড এবং ল্যামেলিতে, থাইলাকয়েডে এবং ল্যামেলিতে, থাইলাকয়েডে এবং ল্যামেলিতে, ল্যামেলির পর্দাতে, ল্যামেলিতে, ল্যামেলির কোন জায়গায়? পর্দা, ল্যামেলির পর্দাতে থাকে। ওই যে স্ট্রোমা ল্যামেলি যেটা ছিল, এদের পর্দার মধ্যে, এদের পর্দার মধ্যে। ওকে, তো এখানে থাকে হচ্ছে বিভিন্ন রকমের রঞ্জক। এখন রঞ্জক কয় রকমের? সালোক সংশ্লেষণের রঞ্জক কয় রকমের? রঞ্জক 3 রকমের। রঞ্জক কয় প্রকার? 3 প্রকার। সালোক সংশ্লেষণের রঞ্জক কয় প্রকার? 3 প্রকার। 3 প্রকার রঞ্জক সালোক সংশ্লেষণের ক্ষেত্রে আমরা পাই। রঞ্জক কেন লাগবে? রঞ্জক ছাড়া তুমি সালোক সংশ্লেষণে আলোক নির্ভর পর্যায়ে করতে পারবে না, পানিকে ভাঙতে পারবে না, NADP H2 এবং ATP বানাতে পারবে না, যাদের কিছুই হবে না এটা না থাকলে। রঞ্জক 3 রকমের। প্রথম যে রঞ্জকটা তার নাম হচ্ছে ক্লোরোফিল। ক্লোরোফিল, ফিল শব্দের আসছে হচ্ছে পাতা থেকে, ফিল, যদিও সব জায়গায় ফিল থাকবে যেমন না, ক্লোরোফিল। তারপর আছে ক্যারোটিনয়েড, ক্যারোটিনয়েড, ক্লোরোফিল ক্যারোট কি কি মনে হচ্ছে না একটু কাইন্ড অফ কোষের গঠন চ্যাপ্টারে পড়তেছে এরকম মনে হচ্ছে না? ওই ওই চ্যাপ্টারে কিন্তু অনেক বেসিক এখানে আসতেছে। ওকে, ক্যারোটিনয়েড এবং তারপর আছে ফাইকোবিলিন। ফাইকোবিলিন এটা মনে হয় আগে আমরা পড়ি নাই। ফাইকোবিলিন এগুলো হচ্ছে রঞ্জক, এগুলো রঞ্জক। আমি সবগুলো রঞ্জককে একসাথে সমষ্টি করলেই কিন্তু আমি শুধু রঞ্জক না, সাথে আরো কিছু রাসায়নিক পদার্থকে একসাথে নিয়ে কিন্তু আমি ওই কোয়ান্টোজোম বানাই, যেটা কিনা থাইলাকয়েডের ভিতরে আছে এবং ল্যামেলির পর্দায় আছে। ঠিক আছে, আজকের লেকচারটা করলে তোমাদের ক্লোরোপ্লাস্ট একদম ক্লিয়ার হয়ে যাবে। ক্লোরোপ্লাস্টটা আজকে একদম ক্লিয়ার হবে। ক্লোরোপ্লাস্ট একটু ক্লিয়ার করছিলাম আমরা কোষের গঠন, চিন্তা করো সেই কোষের গঠন আমরা পড়ছিলাম, আর আজকে আমরা শেষের দিকে চলে আসছি, আমরা উদ্ভিদ স্থায়িত্ব পড়তেছি। আর একটা চ্যাপ্টার পড়লে আমাদের পুরো উদ্ভিদ বিজ্ঞান শেষ, শর্ট সিলেবাস। আচ্ছা, এই তিন রকমের রঞ্জক আমরা পাই, বেসিক্যালি 3 রকমের রঞ্জক আমরা পাই। এখন কোন রঞ্জকটার সাথে কি কি আছে মনে রাখবা। ক্লোরোফিল আছে 5 রকমের। এখন বলতে পারো ভাই এ কি কথা বললেন আপনি, ক্লোরোফিল 5 রকমের মানে হাউ ক্যান দিস পসিবল? হ্যাঁ, ক্লোরোফিল 5 রকমের। আরো আছে,
আরো আছে, ওর নাম না হয় আমি নাই বললাম। ব্যাকটেরিওফিল 5 রকমের, ব্যাকটেরিয়ার মধ্যে ঢুকলে আরো পাবা। তো ক্লোরোফিল আছে 5 রকমের বাবারা। ক্লোরোফিল আছে কয় রকমের? 5 রকমের। ক্লোরোফিল এ, ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, ক্লোরোফিল সি, ক্লোরোফিল ডি, ক্লোরোফিল ই, ক্লোরোফিল ই, এবং আরেকটা আছে এর নাম হচ্ছে ব্যাকটেরিও ক্লোরোফিল। ব্যাকটেরিও ক্লোরোফিল, ব্যাকটেরিও ক্লোরোফিল, এটা কি একটু আলাদাভাবে নাম করা হয়েছে, ব্যাকটেরিও ক্লোরোফিল। নাও অ্যাড করে, এগুলো বইয়ের মধ্যে নাই। বইয়ের মধ্যে তো ক্লোরোফিল এ আর ক্লোরোফিল বি দিয়ে চুকপাক, শেষ, খতম, টাটা বাই বাই। ঠিক আছে, শেষ, খতম। তো ক্লোরোফিল এই 5 রকমের ক্লোরোফিল আছে। আরো ব্যাকটেরিও ক্লোরোফিল আছে আরেকটা আলাদা, যেটা কিনা আমরা ওই যে বলছিলাম ব্যাকটেরিও ক্লোরোফিলের কথাটা কোথায়, এই যে মনে আছে কন্টোসোম, এই ক্রোমাটোফোরের কথা বলছিলাম না, ক্রোমাটোফোর, এই ক্রোমাটোফোরে তো ব্যাকটেরিও ক্লোরোফিল পাওয়া যায়, যার কারণে ব্যাকটেরিয়ারা সবুজ হইতে পারে। তাহলে ব্যাকটেরিয়া কেমনে সবুজ হইতো, ব্যাকটেরিয়া কেমনে খাবার করতো। তাহলে ক্লোরোফিল আছে কয় রকমের? 5 রকমের। ক্লোরোফিল আছে 5 রকমের, ক্লোরোফিল এ বি সি ডি ই, এবং ব্যাকটেরিওফিল অলসো। আচ্ছা, ক্যারোটিনয়েড। ক্যারোটিনয়েডের মধ্যে কি আছে? ক্যারোটিন এবং জ্যান্থোফিল। ক্যারোটিনের মধ্যে কি আছে? ক্যারোটিন এবং জ্যান্থোফিল। ক্যারোটিনের মধ্যে আছে দুইটা, ক্যারোটিন যার রং হচ্ছে কমলা, ক্যারোটিন, ক্যারোটিন কমলা কালার, যদিও তো কমলা কালার আমার কাছে নাই, কি করবো আর। ক্যারোটিন, আরেকটা হচ্ছে জ্যান্থোফিল। জ্যান্থোফিলের রং হচ্ছে হলুদ, জ্যান্থোফিল। এদের ব্যাপারটা একটু খেয়াল করো, এই ক্যারোটিন আর জ্যান্থোফিলকে একসাথে বলতেছি আমি ক্যারোটিনয়েড। ক্যারোটিন এবং জ্যান্থোফিলকে একসাথে আমি কি বলতেছি? ক্যারোটিনয়েড বলতেছেন। এইখানে একটা মজার ব্যাপার আছে, এই ক্যারোটিন আর জ্যান্থোফিল এরা আলাদাভাবে আবার আমরা তো ক্লোরোপ্লাস্টিড পড়তেছি, এরা আলাদাভাবে আবার ক্রোমোপ্লাস্টেও থাকে, ক্রোমোপ্লাস্টেও এরা থাকে। ঠিক আছে, আবার তারা ক্লোরোপ্লাস্টের সাথেও একসাথে ক্লোরোফিলের সাথে অবস্থান করতে পারে। তাহলে ক্যারোটিনয়েড এরা আলাদা আলাদা হয়ে, ক্যারোটিন জ্যান্থোফিল আলাদা আলাদা হয়ে ক্রোমোপ্লাস্টে চলে যেতে পারে। তো সে ক্রোমোপ্লাস্ট হিসেবে কালার দিবে, ক্যারোটিন আর জ্যান্থোফিল হিসেবে কালার দিবে, কমলা কালার, হলুদ কালার দিবে। আবার তারা ক্লোরোফিলের সাথে একসাথে যুক্ত হয়েও কাজ করতে পারবে। ঠিক আছে, রাসেল ভাই প্রস্তুত ছিল না এটার জন্য? কোনটার জন্য প্রস্তুত ছিল না? কোনটার জন্য প্রস্তুত ছিল না বলো? ক্রোমোপ্লাস্টের মধ্যে থাকে। কোনটার জন্য প্রস্তুত ছিল রাসেল ভাই বলো? আচ্ছা আসো আসো আসো, ঢুকি ঢুকি ঢুকি। আচ্ছা, আমি ক্যারোটিনের মধ্যে যদি আমি ঢুকি, এই ক্যারোটিনের মধ্যে যদি আবার ঢুকি, তাহলে এখন রাসেল ভাই আবার প্রস্তুত না। ক্যারোটিনের মধ্যে প্রবেশ করলে রাসেল ভাই বলবে, রাসেল ভাই আমি তো এখনো আবার প্রস্তুত না, আমি রাসেল ভাই। ক্যারোটিনের মধ্যে ঢুকলে আবার আমরা পাবো, ক্যারোটিনের মধ্যে ঢুকলে পাবো হচ্ছে আলফা ক্যারোটিন, বেটা ক্যারোটিন, আলফা ক্যারোটিন, বেটা ক্যারোটিন, ডেল্টা ক্যারোটিন, এবং গামা ক্যারোটিন। গামা ক্যারোটিনটা কেমনে বোঝায়? গামা কি এমনে লেখে গামা? এটা কি গামা? এটা কি গামা? গামা সাইন কি এরকম? আচ্ছা, নেট থেকে একটু দেখা লাগবে, দাঁড়াও। গামা সাইন কেমন? গামা সাইন, গামা সিম্বল না তো? হ্যাঁ 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 হ্যাঁ, ঠিকই আছে। আলফা গামা, এটা গামা, ঠিক আছে, গামা, এটা হচ্ছে গামা সাইন। তো আলফা ক্যারোটিন, বেটা ক্যারোটিন, ডেল্টা ক্যারোটিন, গামা ক্যারোটিন। এর মধ্যে বেটা ক্যারোটিনের নামটা ভালো করে মনে রাখো। এই বেটা ক্যারোটিনের কথাটা ভালো করে মনে, বেটা ক্যারোটিন নামটা পাইছো কি? বেটা ক্যারোটিন, এটা আবার পাবা চ্যাপ্টারে, আবার পাবা বেটা ক্যারোটিন। এবং এই বেটা ক্যারোটিন থেকে কি তৈরি হয়? এই বেটা ক্যারোটিন থেকে পরবর্তীতে ভিটামিন এ তৈরি হয়। বেটা ক্যারোটিন থেকে পরবর্তীতে ভিটামিন এ তৈরি হয়। ভিটামিন এ তৈরি করতে গেলে খুবই ইম্পর্টেন্ট বেটা ক্যারোটিন। বেটা ক্যারোটিনটাই হচ্ছে ভিটামিন এ এবং ক্যারোটিনয়েড। এইটার অভাবে বেটা ক্যারোটিন যেটার মাধ্যমে যে জিনটার মাধ্যমে তৈরি, এটার অভাব হলেই তখন মানুষের ভিটামিন এ ডিফিসিয়েন্সি হয়। এটা কারণে ভিটামিন এ ডিফিসিয়েন্সি যাতে থাকে, বাচ্চাগুলো যখন তারা ঠিকমতো শাকসবজি, মলা ঢালা মাছ খায় না, যারা ভিটামিন এ এর অভাব, ভিটামিন এ ক্যাপসুল যারা খায় না, তাদের এই বিটা ক্যারোটিন ঠিকমতো তৈরি হয় না। বিটা ক্যারোটিন ঠিকমতো তৈরি না করে চোখের যে রেটিনা আছে, রেটিনার মধ্যে রড কোষ আর কোন কোষ, এখানে একটা ঘাটতি দেখা যায়, এবং তখন সেই বাচ্চারা রাতকানা হয়ে যায়। এটা কোনো রাতকানা হয়ে যায় কিন্তু রড কোষের অভাবে সম্ভবত। হ্যাঁ, রড, হ্যাঁ রড,
আর কোন হচ্ছে কালার, রড কোষ ঠিক মতো তৈরি হয় না, এটাকে আমরা আটকানো হয়ে যায় বিটা ক্যারোটিন, এই বিটা ক্যারোটিন পাবে। এই জন্য কুমড়া জাতীয় খাবার, কুমড়া, মলা ঢালা মাছ এগুলো খাইতে হবে। ঠিক আছে, তাহলে ক্যারোটিন কয় রকমের? ক্যারোটিন 4 রকমের। ক্যারোটিন কয় রকমের? ক্যারোটিন 4 রকমের। ঠিক আছে, আচ্ছা, তো ক্যারোটিন কি কি কালার দিচ্ছে আমাদেরকে এটা একটু জেনে রাখি। ক্যারোটিন কি কি কালার দিচ্ছে? ক্যারোটিন কই লিখবো, ক্যারোটিনের কালার গুলো হচ্ছে পুরোপুরি ক্যারোটিনের কালারটা লিখে দিই। পুরোপুরি ক্যারোটিনের কালারটা হচ্ছে হলদে, লাল, কমলা, বাদামি ইত্যাদি কালার। ইত্যাদি কালার কে দিচ্ছে? ক্যারোটিনয়েড দিচ্ছে। ইত্যাদি কালার কে দিচ্ছে? ক্যারোটিনয়েড দিচ্ছে। হলদে, লাল, কমলা, বাদামি এই কালারগুলো ক্যারোটিনয়েডের থ্রুতে কিন্তু আমরা পাচ্ছি। কার থেকে হতে পাচ্ছি? ক্যারোটিনয়েডের থ্রুতে পাচ্ছি। এটা একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস আমরা একটু অ্যাড করি, সেটা হচ্ছে আমরা ক্যারোটিনটা কোথায় কোথায় পাই? আমরা ক্যারোটিনটা কোথায় কোথায় পাই একটু আমরা জানি। দুটো জায়গা তো, একটা জায়গা তো তোমরা সবাই বলতে পারবা, গাজর। গাজরের নাম আমরা ধুমধার একটা সবাই বলে দিবা, তাই না? গাজর, গাজর তো সবাই জানে, গাজর। নট অনলি গাজর, গাজর না, গাজরের পাশাপাশি টমেটো, গাজরের পাশাপাশি টমেটো, টমেটো, টমেটো এবং লাল মরিচ, টমেটো এবং লাল মরিচ, এইখানেও ক্যারোটিন পাওয়া যায়। এখানেও ক্যারোটিন পাওয়া যায়, যার নাম হচ্ছে লাইকোপিন, যার নাম হচ্ছে লাইকোপিন। এগুলো বইয়ে নাই, অ্যাড করো লাইকোপিন, এটাও একটা ক্যারোটিন, আসতে পারে পরীক্ষায়, মেডিকেল ভর্তি পরীক্ষায় লাইকোপিন। তাহলে টমেটো আর লাল মরিচ যে লাল হয়, এটা লাইকোপিনের কারণে হয়। লাইকোপিন অলসো ক্যারোটিন। ক্যারোটিন থেকে আর কিছু লাগবে না ভাই, ক্যারোটিন থেকে আর কিছু দরকার না। জ্যান্দোফিল থেকে তো কিছুই নেই, জ্যান্দোফিল হচ্ছে হলুদ, শেষ, কিচ্ছা খতম। আচ্ছা আসো, ফাইকোবিলিন। ফাইকোবিলিন, ফাইকোবিলিন কি দিয়ে তৈরি? এখানে নীল কালারটা ব্যবহার করে। ফাইকোবিলিন হচ্ছে 3 রকমের রঞ্জক আছে, এখানে 3 রকমের রঞ্জক আছে। ফাইকোএরিথ্রিন, ফাইকোএরিথ্রিন এটা হচ্ছে নীলচে লাল টাইপের কালার দেয়। এরিথ্রো মানে লাল, এরিথ্রোসাইটিক, লাল লোহিত রক্তকণিকা। ফাইকো, ফাইকো বাদামি টাইপের, ফাইকো বাদামি, লালচে বাদামি, লালচে বাদামি। ফাইকোএরিথ্রিন, তারপর হচ্ছে ফাইকোসায়ানিন, ফাইকোসায়ানিন এই দুটো তোমাদের বইয়ের মধ্যে আছে। বাট আরো একটা ফাইকোবিলিন আছে। ফাইকোবিলিনের মধ্যে আরেকটা উপাদান থাকে খুব অল্প, সেটা হচ্ছে অ্যালোফাইকোসায়ানিন। অ্যালোফাইকোসায়ানিন এটা অল্প পরিমাণে থাকে। অ্যালোফাইকোসায়ানিন এটাও অ্যাড করে রাখো বইয়ের মধ্যে। অ্যালোফাইকোসায়ানিন এটা বইয়ের মধ্যে অ্যাড করে রাখো, অ্যালোফাইকোসায়ানিন। ঠিক আছে, এর মধ্যে ফাইকোএরিথ্রিন আর ফাইকোসায়ানিন এই দুটাকে একসাথে বলা হচ্ছে ফাইকোবিলিন। ফাইকোএরিথ্রিন আর ফাইকোসায়ানিন এই দুটাকে একসাথে ফাইকোবিলিন বলে এটা তোমাদের বইয়ের মধ্যে দেওয়া আছে। বাট অ্যালোফাইকোসায়ানিন এটা তোমরা অ্যাড করে রাখো, অ্যালোফাইকোসায়ানিন এটা তোমরা কি করে রাখো? অ্যাড করে রাখো। ঠিক আছে, তো এরা হচ্ছে কি কি টাইপের কালার দেয়? এই যে নীলাভ সবুজ, নীলাভ সবুজ টাইপের, নীলাভ সবুজ টাইপের, নীলাভ সবুজ, এবং শৈবালের ক্ষেত্রে এগুলো বেশি পাওয়া যায়। এটা হচ্ছে লাল কমলা টাইপের কালার দেয়, এটা হচ্ছে নীলচে সবুজ টাইপের কালার দেয়। আচ্ছা, এখন ক্লোরোফিল এ আর ক্লোরোফিল বি এর মধ্যে একটু আলোচনা বাকি আছে। ক্লোরোফিল এ এর কালার কেমন, ক্লোরোফিল এ এর কালার কেমন, ঠিক আছে, এটা একটু জানতে হবে। এবং ক্লোরোফিল বি কেমন, এটা একটু জানতে হবে। ঠিক আছে, আচ্ছা, ক্লোরোফিল এ আর ক্লোরোফিল বিটাই কিন্তু আমাদের বেশি কাজে লাগে। আর এতগুলা রঞ্জক লিখছি, এতগুলা কালার লিখছি, এই কালারের মধ্যে সব থেকে বেশি অন এন্ড অনলি, যে সবার রাজা, যে সব থেকে গুরুত্বপূর্ণ কালার, সে হচ্ছে ক্লোরোফিল এ। ক্লোরোফিল এর কাছে এমন একটা ক্ষমতা আছে যেটা অন্য কারো কাছে নাই। ক্লোরোফিল এ এর কাছে এমন একটা কালার আছে, যে মানে এমন একটা ক্ষমতা আছে, যে ক্ষমতাটা অন্য কোনো রঞ্জকের নাই। ওকে, তো ক্লোরোফিল এর কালারটা আসলে কেমন? নীলচে সবুজ, নীলচে সবুজ কালার। ক্লোরোফিল এর কালারটা হচ্ছে নীলচে সবুজ, আর ক্লোরোফিল বি এর কালারটা হচ্ছে জলপাই সবুজ, যেটা রিয়েল জলপাই সবুজ, মানে হালকা সবুজ, এটা কালার, বাকিগুলো দরকার নাই। তাহলে ক্লোরোফিল এর রং হচ্ছে নীলচে সবুজ, আর ক্লোরোফিল বি এর রং হচ্ছে জলপাই সবুজ। এবং মনে রাখবা 75% হচ্ছে ক্লোরোফিল এ, আর 25% হচ্ছে ক্লোরোফিল বি।
আর বাকি এগুলো খুবই অল্প পরিমাণে থাকে, এই জন্য আমি উল্লেখই করি নাই। ক্লোরোফিল এ আছে 75%, ক্লোরোফিল বি আছে 25%, আর সি ডি এগুলো অনেক অল্প। ক্লোরোফিল বি এর কালার হচ্ছে জলপাই সবুজ টাইপের, এই যে জাস্ট এই এক্স্যাক্টলি এই কালারটাই। আর নীলচে সবুজ কালারটা কোনটা? নীলচে সবুজ কালারটা হচ্ছে একটু ডিপ টাইপের সবুজ, যেটা ডিপ টাইপের সবুজ, যেটা নীলচে সবুজ, ডিপ সবুজ, নীলচে সবুজ, ডিপ টাইপের সবুজ, যেটা নীলচে সবুজ। এই নাই কালার, এখানে কালারটা নাই। ওকে, আচ্ছা আরেকটা কথা মনে রাখবা, একমাত্র সালোক সংশ্লেষণ করতে পারে যে কালার বা যে ক্লোরোফিল বা যে রঞ্জক, সেটা হচ্ছে ক্লোরোফিল এ। মানে এখানে সব থেকে রাজা কে, সব থেকে পাওয়ারফুল কে, সব থেকে রাজা কে, সব থেকে পাওয়ারফুল কে? ক্লোরোফিল এ। ক্লোরোফিল এই ওই কন্টোসোম হিসাবে থাইলাকয়েডের ভিতরে থেকে সালোক সংশ্লেষণ গুলো করবে। তাহলে বাকিরা কি? বাকিরা কি যোগ? না, বাকিরাকে বলা হয় অ্যান্টেনা। বাকিদেরকে বলা হয় অ্যান্টেনা, এবং সবাই মিলে অ্যান্টেনা কমপ্লেক্স তৈরি করে। অ্যান্টেনা কমপ্লেক্স তৈরি করে, কথাটা খেয়াল করো, নিচে লিখে রাখো, অ্যান্টেনা কমপ্লেক্স। অ্যান্টেনা কমপ্লেক্স, অ্যান্টেনা কমপ্লেক্স ব্যাপারটা কি? আলোক রশ্মিকে ধরে 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 ক্লোরোফিল এর কাছে এনে দেয় বাকিরা। মানে ব্যাপারটা হচ্ছে ক্লোরোফিল এ হচ্ছে রাজা, সে দাঁড়ায় আছে, সে সালোক সংশ্লেষণ করবে, সে সরাসরি সালোক সংশ্লেষণে হেল্প করবে। কেমনে করবে সেটা আমি পরে আলোচনা করবো। এ দাঁড়ায় আছে সরাসরি সালোক সংশ্লেষণে হেল্প করার জন্য। আর তাকে এখন সালোক সংশ্লেষণ এরা কোন জায়গায়, এখন আবার একটা প্রশ্ন করি, দেখি কেমন মনে আছে, এরা আসলে কোন জায়গায় ব্যবহৃত হবে? আলোক নির্ভর না আলোক নিরপেক্ষে? দেখে এটা মনে আছে তোমাদের? এই যে এতগুলো রঞ্জকের নাম লিখলাম, যতগুলো রঞ্জক তোমাদের বইও হয়তো বা নাই, এক্সট্রা ভাবে যেগুলো লিখে দিলাম, এতগুলো রঞ্জকের যে নাম লিখলাম, এটা কোন জায়গায় ব্যবহৃত হবে বলো? এতগুলো রঞ্জক এরা কোথায় ব্যবহৃত হবে? এত রঞ্জক, এত রঞ্জক আলোক নির্ভর পর্যায়ে ব্যবহৃত হবে না আলোক নিরপেক্ষ পর্যায়ে ব্যবহৃত হবে? সহজ উত্তর, আলোক নির্ভর পর্যায়ে ব্যবহৃত হবে। কারণ তার নাম রঞ্জক, সে রং কেন করবে? ফটোসিনথেসিসে আলোক নির্ভর পর্যায়ে করবে। আলো আর ক্লোরোফিল একে অপরকে ছাড়া চলবে না। আলো আর ক্লোরোফিলের বিক্রিয়াটা প্রথমে পানির সাথেই হবে, কার্বন ডাইঅক্সাইড তো পরে আসবে। এদের থেকে NADP H2 এবং ATP তৈরি হবে, সেখানে কার্বন ডাইঅক্সাইড আসবে। কার্বন ডাইঅক্সাইড তো পরে, প্রথমত পানি, ক্লোরোফিল এবং আলো। প্রথমের কিচ্ছা কি? প্রথম কিচ্ছা হচ্ছে আলোক নির্ভর পর্যায়, পানি, ক্লোরোফিল, আলো। সেখানে আসতে গেলে এই যে এত জিনিস লাগবে, এবং আলো এখানে খুবই গুরুত্বপূর্ণ। আলো দিয়ে কিন্তু পানিকে ভাঙা হবে, বলছিলাম আলোর সাহায্যে পানিকে ভাঙবো আমরা। তো সেইখানে এই ক্লোরোফিল লাগবে, এবং সেই কাজটা সরাসরি করবে ক্লোরোফিল এ। ক্লোরোফিল এ কাজটা সরাসরি করবে। আর বাকিরা কি করবে? বাকিরা আলো এনে এনে ধরে 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 দিবে। আলোক রশ্মিকে এনে ধরে 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 বাকিরা দিবে কাকে? ক্লোরোফিল এ কে দিবে। তার মানে তোমাকে একটা জিনিস বুঝতে পারতেছো, আমরা আস্তে আস্তে আলোর দিকে যাচ্ছি, এবং আলোর আলোচনা করার পরেই কিন্তু আমাদের আজকের ক্লাসটা শেষ হবে। আমরা আস্তে আস্তে কোথায় ঢুকছে? আলো। নাম হচ্ছে সালোক সংশ্লেষণ, ফটোসিনথেসিস। ফটো নামের আলো শব্দটাকে বাদ দিয়ে কখনোই আমরা ফটোসিনথেসিস শিখতে পারবো না। তারপরে আমরা আস্তে আস্তে আলোর দিকে যাচ্ছি। সেই আলোগুলোকে ধরে ধরে অ্যান্টেনার মতো ধরে 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 এরা আনবে, এনে কাকে দিবে? ক্লোরোফিল এ কে দিবে। কেন আমাকে এই এত জিনিস লাগতেছে? আলো ধরার জন্য কেন আমার এদেরকে রাখতেছে? এই রঞ্জক গুলোর কাজই হচ্ছে আলোকে ধরা। কারণ আলোর যে বর্ণালী আছে 400 ন্যানোমিটার থেকে 760 ন্যানোমিটার সম্ভবত দৃশ্যমান আলোক তরঙ্গ দৈর্ঘ্য। দৃশ্যমান আলোক তরঙ্গ দৈর্ঘ্য কত? 400 ভুলে গেলাম কেমনে, কত এই দৃশ্যমান আলোক তরঙ্গ দৈর্ঘ্য কত বলো তো, ভুলে গেছি। 390 থেকে 770, 390 থেকে 770 এই রেঞ্জের মধ্যে, এই যে এত ন্যানোমিটার রেঞ্জের মধ্যে এই আলোগুলাকে লাগবে আমার পানিকে ভাঙার জন্য। মূল উদ্দেশ্য হচ্ছে পানিকে ভাঙা। পানিকে ভাঙলেই আমি কি পাবো? NADP H2 এবং H2 মানে ATP পাবো। এই পানিকে ভাঙতে গেলে আমাকে আলো লাগবে। পানিকে ভাঙতে কি লাগবে? আলো লাগবে। বিক্রিয়াটা শুরু হয়েছে কার কাছ থেকে রে বাবা? বিক্রিয়াটা শুরু হয়েছে আলোর থেকে। বারবার বলছি, বিক্রিয়াটা শুরু করবে কে? বিক্রিয়াটা শুরু করবে অনলি দিস পানি। পানি ভেঙে অক্সিজেন তৈরি করবে, এবং ওই সময় NADP H2 এবং ATP তৈরি হবে, যেটাকে পরবর্তীতে আমি এখানে ব্যবহার করব, কার্বন ডাই অক্সাইডকে বিজারণ করার জন্য ব্যবহার করব। প্রথম হচ্ছে পানির কিচ্ছা, এবং এটা আলোর সহযোগিতায় হবে। আর আলোর সহযোগিতায় শুধুমাত্র ক্লোরোফিল লাগবে। আলোর সহযোগিতা করতে গেলে আমাকে কাকে লাগবে? ক্লোরোফিল লাগবে। তো ক্লোরোফিলের এত রকমের রঞ্জক আমার কেমন লাগতেছে? এই যে আলোটাকে যে আমি ধরবো, আলোটাকে যে আমি রিসিভ করব, আলোটাকে রিসিভ করার জন্য এই রঞ্জক গুলো লাগবে। এক একটা রঞ্জক এক এক ধরনের আলোক তরঙ্গের মধ্যে উদ্দীপিত হয়। যেমন ধরো আমি তোমাদের যে কার কথা বললাম, ক্যারোটিনের কথা বললাম না? ক্যারোটিনের কথা বললাম। এই ক্যারোটিনের 400 থেকে 500 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যে বেশি উদ্দীপিত হবে। এই ক্যারোটিনের 400 থেকে 500 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যে বেশি উদ্দীপিত হবে। কত তরঙ্গ দৈর্ঘ্য? লিখে রাখো, 400 থেকে 500 ন্যানোমিটার ওয়েভলেন্থ। 400 থেকে 500 ন্যানোমিটার ওয়েভলেন্থের মধ্যে ক্যারোটিনেট বেশি উদ্দীপিত হবে। ঠিক আছে? ক্যারোটিনের 400 থেকে 500 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলোগুলোকে সে শোষণ করবে। তেমনি প্রত্যেকের একটা রেঞ্জ আছে। এই রেঞ্জের আলো ধরে ধরে কাকে দিবে? ক্লোরোফিল এ কে দিবে। ক্লোরোফিল এ কে গ্রহণ করতেছে না আলো? হ্যাঁ, সে নিজেও করতেছে, বাট ক্লোরোফিল এ এর কাছে একটা বিশেষ ক্ষমতা আছে, এটা অন্য কারো কাছে নাই। ক্লোরোফিল এ
তার একদম কেন্দ্রে ম্যাগনেসিয়াম পরমাণু আছে। কি আছে? ম্যাগনেসিয়াম পরমাণু আছে। একটা মিনিট। আচ্ছা, এই যে ক্লোরোফিল এ যেটা আছে, ক্লোরোফিল এ এর একদম কেন্দ্রে ম্যাগনেসিয়াম পরমাণু আছে। এটা ক্লোরোফিল বি অন্যদেরও আছে, বাট ক্লোরোফিল এ তার কেন্দ্রে যেটা ম্যাগনেসিয়াম পরমাণু সেটাকে সে সরিয়ে দিয়ে ফিওফাইটিনে পরিণত হতে পারে। কিসে পরিণত হতে পারে? ফিওফাইটিন। পড়া বলবো, এগুলা মুখস্থ করার দরকার নাই। এই বিশেষ ক্ষমতার জন্য ক্লোরোফিল এ সরাসরি সালোকসংশ্লেষণে ভূমিকা পালন করে। তাহলে মোদ্দা কথা হচ্ছে ক্লোরোফিল এ সে বেশি পরিমাণে আছে, সে সরাসরি সালোকসংশ্লেষণ করবে, আর বাকিরা হচ্ছে অ্যান্টেনা কমপ্লেক্স হিসেবে কাজ করবে। অ্যান্টেনা কমপ্লেক্স, অ্যান্টেনার মতো ক্লোরোফিল এ কে আলো এনে ধরে 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 দিবে। আলো ধরার জন্য কিছু না কিছু লাগবে। ঠিক আছে, আলো ধরার জন্য কিছু না কিছু জিনিস লাগবে। ঠিক আছে, তাহলে আমার আলো আলোচনা আছে, আলো নিয়ে আমাদের আলোচনা করতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস একটু অ্যাড করো, সেটা হচ্ছে অ্যালবিনো উদ্ভিদ। এই কথাটাকে অ্যাড করো, অ্যালবিনো উদ্ভিদ। এক্সট্রা ইনফো এগুলা, এই কথাটা অ্যাড করো, সেটা হচ্ছে অ্যালবিনো উদ্ভিদ। অ্যালবিনো উদ্ভিদ কারা? অ্যালবিনো উদ্ভিদ, অ্যালবিনো উদ্ভিদ হচ্ছে সেই ধরনের উদ্ভিদ যাদের ডিএনএ তে ক্লোরোপ্লাস্ট তৈরির জিন নাই। ঠিক আছে, ক্লোরোফিল গঠনকারী জিন নাই। যে উদ্ভিদের ডিএনএ তে ক্লোরোফিল তৈরির জিন নাই, তাহলে কি তারা সালোকসংশ্লেষণ করবে? হয়তো অন্য কোনো পদ্ধতিতে করবে, বা তাদের ক্লোরোফিল নাই। এই ধরনের উদ্ভিদকে অ্যালবিনো উদ্ভিদ বলে। এই ধরনের উদ্ভিদকে কি বলে? অ্যালবিনো উদ্ভিদ বলে। আরেকটা জিনিস লিখে রাখো, সেটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ক্লোরোসিস। ক্লোরোসিস এটাও আসে, এটাও মেডিকেল একবার আসছে। ক্লোরোসিস কি? ক্লোরোফিলের অভাবে সালোকসংশ্লেষণ না হওয়া। ক্লোরোফিলের অভাব, সহজ কথায় ক্লোরোফিলের অভাব। ক্লোরোফিলের অভাব, এবং তখন পাতা সবুজের বদলে হলুদ হয়ে যায়। ক্লোরোফিলের অভাব কাদের কারণে হয়? ম্যাগনেসিয়ামের কারণে হয়, নাইট্রোজেনের কারণে হয়, তারপরে কপারের কারণে হয়, আয়রনের কারণে হয়, ম্যাঙ্গানিজের কারণে হয়। নাইট্রোজেনটাও অ্যাড করে রাখো। নাইট্রোজেনটা আসলে কোনো ধাতু না, অ্যাড করাটা এই জন্য উচিত না, বাট নাইট্রোজেন বাদ দিয়ে দিই, যাও। নাইট্রোজেন যেহেতু ধাতু না, এই জন্য অ্যাড করাটা উচিত হবে না। তাহলে ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, কপার, আয়রন, এগুলোর অভাবে পাতায় ক্লোরোফিল তৈরি হতে পারে। এগুলো ক্লোরোফিল তৈরি পরমাণু, ক্লোরোফিল তৈরি অণু, এগুলা মানে মৌল। ক্লোরোফিল তৈরি করতে এগুলো লাগে। এটা না থাকলে ক্লোরোফিল তৈরি হবে না। এগুলো থাকলে কি হবে না? ক্লোরোফিল তৈরি হবে না। ক্লোরোফিল যদি তৈরি না হয়, তাহলে পাতা কি হয়ে যাবে? হলুদ হয়ে যাবে। পাতায় ক্লোরোসিস হবে, এটাকে বলা হবে ক্লোরোসিস। এবং পাতা হলুদ হয়ে গেলে তখন সালোকসংশ্লেষণ হবে না, উদ্ভিদটা মারা যাবে। এই হচ্ছে ক্লোরোসিস, এবং এটাও মেডিকেল একবার আসছে। তো ক্লোরোসিস কিসের কারণে হয়? কাদের অভাবের কারণে হয়? ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, কপার, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, কপার, তারপরে হচ্ছে লোহা ইত্যাদি। ম্যাঙ্গানিজ, ম্যাগনেসিয়াম, তামা, লোহা, ম্যাঙ্গানিজ, ম্যাঙ্গানিজ, ম্যাগনেসিয়াম, তামা, লোহা, ম্যাঙ্গানিজ, ম্যাগনেসিয়াম, তামা, লোহা, এর মধ্যে ক্লোরোসিস হয়। আর অ্যালবিনো উদ্ভিদ কারা? যাদের মধ্যে নাই ক্লোরোফিল তৈরির জিনই নাই, যাদের ডিএনএ এর মধ্যে, এগুলোকে বলে অ্যালবিনো উদ্ভিদ। অ্যালবিনো উদ্ভিদ পারবো এগুলা? এগুলো যদি পারি তাহলে নামাজের বিরতিতে যাবো আমরা, এরপর আমরা আবার আসবো। রাসায়নিক সংকেত লাগবে না? লাগবে তো বলতামই। আলোটা পড়াইতে হবে আজকে, আলো না পড়াইলে পারবা না। ওহ, নাকি শেষ করে দিব ক্লাস? তাহলে আবার একটা ক্লাস বাড়বে। আচ্ছা, আলোর কি? আলোর বর্ণালী তো নই 380 থেকে 760 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য, বা কোনো জায়গায় লেখছে 390 থেকে 760, কোনো জায়গায় লেখছে 400 থেকে 700। ওইটাই আর কি, ওই যে ওই দৃশ্যমান আলোর বর্ণালী, ওই দৃশ্যমান আলোর বর্ণালী থেকে আলো নিয়ে নিয়ে রিসিভ করে কার্যকারণ হবে। তাহলে আমরা আজকে শেষ করি, আমারও আর শরীরে কুলাচ্ছে না, বুঝছো? আজকে শেষ করি আমরা, আজকে এখানেই শেষ করি। আমাদের কালকে তো সন্ধ্যা 7:30টার সময় ক্লাস আছেই, কালকে কিন্তু ক্লাস লম্বা হবে। ঠিক আছে, আজকে তাহলে আমরা এখানেই শেষ করি। থ্যাংক ইউ। আজানও দিয়ে দিছে, এন্ড এটুকুই থাকুক আজকে আমাদের। ওকে, থ্যাংক ইউ। কালকে সন্ধ্যা 7:30টায়, কালকে তাহলে আমরা আলোক বর্ণালী থেকে করবো। আজকে এত কম পড়লাম আমরা, 1 পেজ 2 পেজ 3 পেজ 4 পেজ পড়ছি মাত্র আমরা। এটা কোনো কথা? মাত্র 4টা পেজ পড়ছি আজকে আমরা। তো 4টা পেজ পড়লেও কিন্তু আজকে অনেক বেসিক শিখছি আমরা, তাই না? পড়ছি আমরা 4 পেজ, বা যা বেসিক শিখছি, এই বেসিক মনে করো যে প্রচুর, বিশাল, অনেক বড় বেসিক আমাদের শেখা হয়েছে। ওহ,
আহ, কেমন লাগছে ক্লাস আজকে? ক্লাস কেমন লাগলো? প্র্যাকটিক্যাল জিনিস দেখাইতে পারতেছি না, বাট তারপরেও কি মজা লাগতেছে না? যদিও প্র্যাকটিক্যাল জিনিস কম দেখাচ্ছি, তারপরে আই গেস এই কোয়ালিটির ক্লাস তোমরা পাবা কিনা কোথাও ডাউট আছে আমার। এটুক তো আমি খুব কনফিডেন্টলি বলতে পারি, তোমার এই ক্যাটাগরির ক্লাস তোমরা অনলাইনে পাবা না কোথাও এরকম ডিটেলসে। তোমাদের জন্য অনেক স্টাডি করতে হয় আমার, তোমাদের থেকে বেশি স্টাডি আমার করতে হয়। কেমন লাগলো ক্লাসটা আজকে জানাই দিও বাই মিশন গ্রুপে। তোমাদের জন্য এত কষ্ট করতেছি, একটু জানাই দিও স্টুডেন্টদের, তোমাদের ফ্রেন্ডদেরকেও জানাই দিও, তারা যাতে আমাদের এখানে জয়েন করে। ক্লাস নোট দিয়ে জানাই দিও আজকের ক্লাসটা। এবং আবারও বলতেছি, আজকের ক্লাসের যে নোট এটাও অনেকের কাছে নাই। এই যে একটা ইনফরমেশন ক্লোরোফিল এ বি সি ডি ই, এটাই তো অনেকে জানে না। আজকের ক্লাসের নোট দেখলে অনেকে বলবে কই পাইলে এই নোট। ও, এটুকু আমি তোমাদেরকে চ্যালেঞ্জ করে বলতে পারি যে আমি যেটা দেখাচ্ছি তোমাদেরকে, যে ডিটেলসে দেখাচ্ছি, এই ডিটেলসে তোমরা কোথাও পাবা না। বোথ বোটানি এন্ড জুলজি কতটুকু ডিপে ঢুকতে পারো, কতটুকু ডিপে ঢুকতে পারো এটা তোমাদের আমি দেখাই ছাড়বো। এটুকু কনফিডেন্স আমার মধ্যে আছে।